ভাই, শোনা যায়। একটু রেসপন্স করতে হবে, জানাইতে হবে যে বাইচে আছেন। জি ভাই। মইরা টইরা গেলে এত তাড়াতাড়ি মরলে কি হবে বলেন? ট্রেডিং করছেন, মইরা গেলে তো ট্রেডিং এর টাকা মানে ট্রেডিং শিখতেছেন, এই টাকাগুলো খাবে কি? খাওয়ার জন্য তো কারো রাখতে হবে, সেটা আপনি হন। আচ্ছা, জানি না। সো আমরা গত ক্লাসটা মূলত এক কথা যদি গত ক্লাসটা ছন্ন ছাড়া ছিল, বুঝছো? গত ক্লাসটায় আমি আমার ইয়াটা হারাই ফেলছিলাম, আজকে পাইছি, মানে সেই সময় পাইছি। ওর মানে অ্যাকচুয়ালি আমার যে ইয়াতে সেভ করা ছিল সেই অ্যাকাউন্টটি গায়েব হয়ে গেছিল। পরবর্তী সেই অ্যাকাউন্ট আবার ব্যাক আনছি, ব্যাক আইনা রাখছি। তো এখন আমি গত ক্লাসটা এবং আজকে ফার্স্ট এবং সেকেন্ড ক্লাস মিক্সড একটা ক্লাস হবে। আজকের ক্লাসটা একটু বড় হইতে পারে, তো একটু কষ্ট করে ধৈর্য সহকারে ক্লাস শেষ পর্যন্ত থাকার অনুরোধ থাকবে তোমাদের সবার কাছে, শেষ পর্যন্ত থাকার ট্রাই করবো। ওকে, সো এক্ষেত্রে প্রথমে আমরা গত ক্লাস মানে আমাদের প্রথম যে ক্লাসগুলো হয় আমাদের কোর্সে, সেখানে হচ্ছে আমরা বেসিকটা ক্লিয়ার করি, বেসিক অফ ফরেক্স, বেসিক অফ ফরেক্স এফএক্স। ফরেক্স এফএক্স কেও আমরা ফরেক্স হিসেবে জানি। তো আমরা গত ক্লাসে জানছিলাম যে ফরেক্স ট্রেডিং মূলত কি। ফরেক্স ট্রেডিং আরেকবার যদি একটা রিক্যাপ দিই, ফরেক্স এর ফুল মিনিং যেটা, এই ফর আর হচ্ছে এক্স, ই এক্স। কারো মনে আছে ফর মানে কি? এই ফরের ফুল ফর্ম কি? ফরেন ফরেন ফরেন, ফরেন ভেরি আর গুড। আর নিচেরটা এক্স এর ফুল ফর্ম? এক্সচেঞ্জ, ফরেন এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ। ভেরি গুড। সো ফরেন আর হচ্ছে এক্সচেঞ্জ, আমরা এই ফরেক্স বলতে আমরা মূলত বুঝি হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং, অর্থাৎ ফরেন কারেন্সি। এখন ফরেনটা বলতে কি? ফরেন বলতে তো আমরা জানি বিদেশ, তা বিদেশের কাছে এক্সচেঞ্জ হয়ে যাবে, মানে একটা আরেকজনরে বলবে যে আমেরিকা তোর, তার বদলে চায়না আমার, এমন না, এমন কিছু না। সো ফরেন কি হইতে পারে? ফরেন স্পেশালি আমরা যে এই পয়েন্টে যে শেয়ার মার্কেটটার উপর আমরা ডিপেন্ডেবল, সেটা হচ্ছে ফরেন কারেন্সি। ফরেন কি কারেন্সি? আমাদের দেখো স্টপ লস হিট হয়ে গেছে, এই প্রফিট টার্গেট হিট হয়ে গেছে, আমি প্রফিটও বুক হয়ে গেছে, মাশাআল্লাহ। আচ্ছা, যে পয়েন্টে ছিলাম যে ভাই বেরো। আচ্ছা, সো ফরেন কারেন্সি আমরা যেটার উপরে মূলত ট্রেড করব বা যেই এক্সচেঞ্জটা মূলত হবে সেটা হচ্ছে ফরেন কারেন্সি। আচ্ছা, এক মিনিট, জিতনে এদিকে আসো। আছে এইখানে দাও, এইখানে দাও, মশায় বা বসতে পারতেছি না, এই পরিমাণে পসিবল না। আচ্ছা, সো ফরেন কারেন্সি, ফরেন কি এক্সচেঞ্জ হচ্ছে কারেন্সি, কারেন্সি। ওকে, সো এখন এই ক্ষেত্রে অনেকের কোশ্চেন থাকে, সেই কোশ্চেনটা হচ্ছে যে ভাই তাইলে আমরা এটা আমি গত ক্লাস এবং আমাদের ডেমো ক্লাসে আলোচনা করছিলাম যে তাহলে ভাই যে এক্সট্রা যে টপিকগুলো আছে যেমন বিটকয়েন, পরবর্তীতে এথেরিয়াম, পরবর্তীতে আপনার গোল্ড, অ্যাপেল, মাইক্রোসফট, ফেসবুক, এইগুলো আসলে কি? এইগুলা কিসের মধ্যে যাবে? তারপর ব্যাংক নিফটি আছে, ব্যাংক অফ ইংল্যান্ড, এইগুলোর মধ্যে যে মানুষজন ট্রেড করে, এইগুলো কি তাহলে ভাই ভুলভাল নাকি? এগুলো কি তাহলে ফরেক্স না? আসলে এইগুলা ফরেক্স এর কোনো পার্টি না। আমরা এতদিন কাইন্ড অফ ভুলে যাই না আসছি যে আমাদের এই যে টপিক গুলা, যেমন আমাদের যে বিটকয়েন আছে, ইথেরিয়াম আছে, ডজ কয়েন আছে, এই সকল কয়েন গুলা বা এই সকল মানে যেই কয়েন গুলো, এগুলো হচ্ছে মূলত ক্রিপ্টো কারেন্সি। সো ক্রিপ্টো কারেন্সি নাম থেকে এটাকে নাম দিতে পারি আমরা হচ্ছে যে ক্রিপ্টো, নাম দিতে পারি কি, নাম দেওয়াই, হ্যাঁ, ক্রিপ্টো ট্রেডিং একটা। এর পরবর্তীতে কি আছে? স্টকস আছে, যেমন ফেসবুক, অ্যাপেল, মাইক্রোসফট, এগুলো কি স্টক আছে, বিভিন্ন ধরনের স্টক মার্কেটে আমরা ট্রেড করি, স্টক ট্রেডিং। এর পরবর্তীতে কি আছে? কমোডিটিস আছে। কমোডিটিস এর মধ্যে মূলত কি যায়? কমোডিটিস এর মূলত যায় হচ্ছে গোল্ড, সিলভার, ইউএস অয়েল, মানে তেল যেটা, অয়েল, তারপর ক্রুড অয়েল, এই সকল টপিক গুলো মূলত কমোডিটিস এর মধ্যে ইনক্লুডেড থাকে। এর পরবর্তীতে কি আছে? এর পরবর্তীতে হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্সটার মূলত কি কি যায়? ইন্ডেক্সের মূলত যায় হচ্ছে তোমার যেই সকল টপিক গুলো বললাম, ব্যাংক নিফটি, তারপর ব্যাংক অফ ইংল্যান্ড, মানে ব্যাংকিং সেক্টর গুলা আর কি ইন্ডেক্সের মধ্যে ইনক্লুডেড বলা যায়। এই সকল টপিক গুলো আছে। এছাড়া আছে অপশন ট্রেডিং। অপশন কোনগুলা? অপশন হচ্ছে মূলত আমরা যে বাইনারি অপশন ট্রেডিং করে রাখছি, ওইটা কিন্তু পুরোপুরি অপশন না, অপশনে বিভিন্ন পার্ট আছে। তার মধ্যে অপশনে একটা পার্ট হচ্ছে বাইনারি অপশন ট্রেডিং। ফরেক্স অপশন ট্রেডিংও কিন্তু আছে, আমরা যেটা জানি। অনেকে বলবেন যে ভাই কি বললেন, অপশন ট্রেডিং কি ফরেক্সও হয়? এইসব জিনিস শিখাচ্ছেন? ভাই
খাটাখাটি করো তোমরা পাবা। সো আমি চেষ্টা করব যে তোমাদের প্রপার নলেজটা দেওয়ার। মানুষজন এই যে ভুল ভাল অল্প একটু যাই না চিল্লানো, এই জিনিসটা আমার খুবই অপছন্দ। So তোমাদেরকে চেষ্টা করবো আমি প্রপারলি গাইডলাইনটা দেওয়ার, যাতে তোমরা প্রপার একটা ধারণা পাও। সো ফরেক্স এরও অপশন আছে, সো অপশন ট্রেডিং ইত্যাদি ইত্যাদি। সো আমরা মূলত যেই আমাদের মেইন টার্গেট সেটা হচ্ছে ফরেক্স, যেহেতু আমাদের কোর্সটা ফরেক্স বেসড। সো আমরা মূলত শিখবো হচ্ছে ফরেন এক্সচেঞ্জ অর্থাৎ কারেন্সি পেয়ারটা। এর পরবর্তীতে আমরা ক্রিপ্টো, স্টক এবং কমোডিটিস ইন্ডেক্সটা আমরা বাদ দিব। ক্রিপ্টো, স্টক এবং কমোডিটিস এই তিনটাতেও আমরা হালকা পাতলা টাচ দিব। কেন বলতো? কজ মনে করো ভাই এটা কখনোই সম্ভব না যে মানে অবশ্যই সম্ভব না বললে ভুল হয়। অ্যাকচুয়ালি এইটা দেওয়ার কারণ হচ্ছে যাতে তোমরা অল ইন ওয়ান পাও। কজ আমি কিন্তু চাইলেই মনে করো ক্রিপ্টোর উপরে ক্রিপ্টো চলে, ক্রিপ্টোর রুলস। বিটকয়েন কখনো এইভাবে চলবে না যে কারেন্সি পেয়ার যেমন ভাবে চলে, বিটকয়েন তার রুলসে চলবে। অর্থাৎ ক্রিপ্টো মার্কেট গুলা, স্টক মার্কেটও কিন্তু কারেন্সি পেয়ার বা ক্রিপ্টো মার্কেটের মতো চলবে না। স্টক মার্কেটের রুলসে চলবে, তাদের যে সকল অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম মেইনটেইন করে চলবে। কমোডিটিস মার্কেটও তাদের পার্সোনাল রুলস, পার্সোনাল রেগুলেশন মেইনটেইন করে চলবে। সো আমি চেষ্টা করবো তোমাদের ফরেক্সে অর্থাৎ কারেন্সি পেয়ার চার্ট ট্রেডিং তো শিখাবই, এর পাশাপাশি ক্রিপ্টো, স্টক এবং কমোডিটিসের হালকা পাতলা ধারণা দিয়ে দেবো। কেননা আমি চাই যে তোমরা এক্সট্রা পে করো। কজ ক্রিপ্টো, স্টক, কমোডিটি এগুলোর জন্য আলাদা আলাদা কোর্স বের করা যায়, একদম অসম্ভব কিছু না। ক্রিপ্টোর জন্য 3টা ক্লাস রাখবো, স্টকের জন্য 3টা ক্লাস রাখবো, কমোডিটির জন্য 3টা রাখবো। এই 9টা অর্থাৎ টোটাল 10টা ক্লাস দিয়ে আমি কিন্তু তোমাদের কাছে 5-10 হাজার টাকা ইজিলি নিতে পারবো। বাট আমার টার্গেট হচ্ছে এইখান থেকে হয়তো আমি তোমাদের প্রপার ধারণা দিতে পারবো না। প্রপার ধারণা দিতে গেলে তোমাদের এই 15 দিনের ক্লাস হয়ে যাবে 25 দিন। যার কারণে আমি এইটাকে আর কি মূলত শর্ট করে 15 দিনের মধ্যে কভার আপ যেভাবে করা যায় সেভাবে করার ট্রাই করবো। বা এক কথায় যদি বলি অলরাউন্ডার বানানোর ট্রাই করবো, যে তোমাদের এমন কিছু টপিক শিখাই দেবো যেই টপিকগুলো তোমরা ক্রিপ্টোতেও খাটাইতে পারবা, কারেন্সি পেয়ারও খাটাইতে পারবা, স্টক মার্কেটও খাটাইতে পারবা, কমোডিটিসও খাটাইতে পারবা, ইন্ডেক্সও প্রপারলি না খাটলেও মোটামুটি খাটাইতে পারবো। বিকজ ইন্ডেক্স হচ্ছে ব্যাংক যে পলিসি গুলো আছে, সেম পলিসি মানে ব্যাংক পলিসি, এই ব্যাংক পলিসির উপরে নির্ভর করে অনেকটা চলে। তো ইন্ডেক্সটা আমি বলবো না যে প্রপারলি খাটবে, মোটামুটি খাটাইতে তোমরা পারবা। আচ্ছা, সো এর পরবর্তীতে কোন টপিকটা যাব? সো আমরা এখানে ক্রিপ্টো, স্টক, কমোডিটিস এগুলো একটু বাদ দেই। এগুলো তোমরা একটু নোট ডাউন করে রাখো। ফরেক্স ফরেন এফএক্স বা ফরেক্স এর ফুল মিনিং এটা, যেখানে আমরা মূলত টার্গেট হচ্ছে আমাদের কারেন্সি পেয়ার। এছাড়া মার্কেটে আমরা যে সকল ট্রেডিং দেখতে পাই সেটা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং, স্টক ট্রেডিং, কমোডিটিস ইত্যাদি ইত্যাদি। এর পরবর্তীতে আস্তে করে আমরা, যেহেতু আমি আগেই বলছি যে আমাদের মেইন কোর্সটা হচ্ছে ফরেক্স বেসড, তো আমরা ফরেক্স বেসড এর উপরে হালকা পাতলা একটু ধারণা দেবো। আমি সবকিছু ক্লিন করে দিলাম। ফরেক্স, আরে ভাই ভুল হয়েছে সরি। আচ্ছা, আরে ভাই রিমুভ কর না, ইয়েস। আচ্ছা, তো এইবার তোমাদের যদি হালকা পাতলা একটা ধারণা দিই, সেটা হচ্ছে যে মানে আস্তে করে ফরেক্স এর মধ্যে যদি এন্ট্রি নিই, আমাদের মূলত যেটা বললাম যে আমাদের ফরেন এক্সচেঞ্জ যেটা, সেটা চলেই হচ্ছে কারেন্সি পেয়ারের উপরে। তো আমাদের আগে জানতে হবে কি কারেন্সি পেয়ারটা আসলে কি, কারেন্সি পেয়ারটা চলে কিভাবে, কারেন্সি পেয়ারের উদ্যোগটা মানে এদের মোটিভটা আসলে কি, এটা আমরা খুব আগেও জানছি। তারপর আমি যেহেতু কারেন্সি পেয়ারে জানাবো, তো আমি সরাসরি একটু ফরেক্সে যাই। কারেন্সি পেয়ারে যে কোনো একটা কারেন্সি পেয়ার, ফর এক্সাম্পল ইউরো ইউএসডি তে আসি। ওরে বাবারে, তো এই ক্ষেত্রে যদি আমরা একটু দেখি কারেন্সি পেয়ারের কথা যদি আমরা বলি, কারেন্সি পেয়ারে মূলত কি হচ্ছে, CURRENCY কারেন্সি পেয়ার। ওকে, কারেন্সি পেয়ার মূলত কি, কারেন্সি মানে কি মুদ্রা, তাই তো। পেয়ার মানে মানে গ্রুপ বা বাহিনী, পেয়ার বলতে মূলত জোড়া, ইয়েস, জোড়া। সো কারেন্সি পেয়ার অর্থাৎ দুইটা, জোড়া বলতে আমরা দুইটা। সো দুইটা কারেন্সি, এখন দুইটা কারেন্সির মধ্যে কি হবে, যেমন এইখানে আমি ওপেন করছি কি ইউরো ইউএসডি, ইউরো ইউরো অ্যান্ড ইউএসডি। ওকে, ইউএসডি, এইটা আবার দাগ পড়লো। আচ্ছা, সো ইউরো ইউএসডি অর্থাৎ এখানে দেখো দুইটা কারেন্সি আছে, একটা ইউরো কারেন্সি, একটা ইউএসডি কারেন্সি। এখন ইউরোটা কি আমরা আগেও ক্লাসে আলোচনা করি, সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউরো, ইউরোর ফুল ফর্ম বা ইউরোর যেটা মিন করে, এবং ইউএসডি মূলত কি মিন করে, ইউএস ডলার, ইউনাইটেড স্টেট ডলার। সো এইখানে যদি আমরা একটু ভালোভাবে নোটিস করি যে আমরা দুইটা কারেন্সি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইউরো, একটা হচ্ছে ইউএসডি। এখন কথা হচ্ছে ভাই এই ইউরো ইউএসডি এই যে কারেন্সিটা, এইখানে মাঝখানে একটা দাগ দিয়ে, এটা মূলত রিলেশনটা কি, মূলত কিভাবে কি এদের মোটিভটা আসলে কি। এখানে যদি আমরা একটু ভালোভাবে নোটিস করি, আমাদের ডান পাশে একটা প্রাইস মুভ আপ ডাউন করতেছে। এখন চলতেছে 1.036 03608। অর্থাৎ আমাদের এই যে প্রথম কারেন্সিটা, এই প্রথম কারেন্সিটা তো আমাদের মানে এক কথা যদি বলি মেইন হেডাম বা মেইন মাথা।
সো আমাদের প্রথম কারেন্সি কোনটা? আমাদের মাথা কারেন্সি। মাথা কারেন্সি আমি জাস্ট বাংলা ভাষায় বুঝাচ্ছি, এরপরে ট্রেডিং এর ভাষাও তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সো বাংলা ভাষায় যদি বলি যে আমাদের প্রথম মাথা কারেন্সি কোনটা, সেটা হচ্ছে ইউরো। ইউরোর 1 ইউরো সমান সমান ইউএস ডলার হচ্ছে আমাদের মানে নির্ণয়কৃত কারেন্সি বা বডি কারেন্সি বলা যায়। সো 1 ইউরোতে কত ইউএস ডলার আসতেছে, এই যে এক্সচেঞ্জ রেটটা, হ্যাঁ, এই রেটের যেই ওঠানামাটা, এইটাই হচ্ছে মূলত কারেন্সি পেয়ারের মার্কেট চার্ট। এইটাই হচ্ছে চার্ট, আর কিছুই না। একদম সোজা বাংলায় যদি বলি যে আমাদের প্রতি একটা কারেন্সি থেকে আরেকটা কারেন্সির যে ভ্যালুটা, যে রেটটা, এক কারেন্সিতে আরেক মানে ইউরোতে 1 ইউরোতে কত ইউএস ডলার, এই যে রেটটা আমরা ফাইন্ড আউট করব। এই যে রেটটা ওঠানামা করতেছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড, এই জিনিসটাই হচ্ছে মূলত আমরা এই যে চার্টের মাধ্যমে মানে দেখতে পাচ্ছি। আর এইটাই মূলত আমাদের মার্কেটটাকে রিপ্রেজেন্ট করতেছে। কোন মার্কেটটাকে? কারেন্সি পেয়ার মার্কেটটাকে। সো কারেন্সি পেয়ার মার্কেট মূলত কি? কারেন্সি পেয়ার মার্কেট হচ্ছে দুইটা কারেন্সি, যে দুইটা কারেন্সির ইন্টারনাল একটা রিলেশন, তাদের ভিতর বা অভ্যন্তরীণ একটা রিলেশন, যে রিলেশনের মধ্যে তাদের এক্সচেঞ্জ রেটটা শো হয়, বা তাদের যে বাইং অ্যান্ড সেলিং রেটটা। কেন মার্কেট ফল করে? কেন? ইউরো ইউএসডি যে বাইং রেট, ওটা যদি বাড়ে মার্কেট উপরে উঠবে, যদি ফল করে মার্কেট মানে সেলিং হয়, সেলিং ইন্টেনশন আসছে, মানে সেলিং ডিরেকশন আসে, তখন মার্কেট কি করবে? ফল করবে। তো এই যে ওয়েটা, এই যে মেথডটা, এই মেথডটাই হচ্ছে তোমার কারেন্সি পেয়ারে মূলত মার্কেট চার্ট। এবার তোমাদেরকে আমি একটু ট্রেডিং ভাষায় বুঝাই। তখন তো খাঁটি বাংলা ভাষায় বুঝলাম, এবার তোমাদেরকে একটু ট্রেডিং এর ভাষায় বুঝাই। এই যে ইউরো, এটা কোনো মাথা কারেন্সি, আমি কিন্তু মাথা কারেন্সি বলছি। এইটা ট্রেডিং এর ভাষায় কি বলে? এটা হচ্ছে বেস কারেন্সি, BASE, বেস মানে ঘাটি, বেস কারেন্সি। এর পরবর্তীতে কি? এর পরবর্তী হচ্ছে ইউএসডি, যে কারেন্সিটা, এটা হচ্ছে কোর্ট কারেন্সি। কোর্ট কারেন্সি কোর্ট কারেন্সি বলতে আমরা মূলত কি বোঝাচ্ছি? এটা মূলত আমার হচ্ছে কি বোঝাচ্ছি আমার নিজেরই খেয়াল নেই, মানে কোর্টের বাংলা মানেটা মনে নেই। আমি একটু খেয়াল করি, 1 মিনিট। আমি একটু বাংলা মানেটা তোমাদেরকে জানাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। গুগল ট্রান্সলেটে যাই। কোর্ট, QUO, নির্ণয়কৃত মান। এমনই কিছু একটা মেবি, আমার ঠিক খেয়াল নেই। 1 মিনিট, আমি দেখতেছি, দেখে জানাচ্ছি। তাইলে বাংলা নাই নাকি বুঝলাম না। কি? আরে ভাই শোন না, উদ্ধতি মুদ্রা, what the fuck, এইসব। আচ্ছা, এক কথায় যদি বলি ভাই, এত পেঁচানোই নেই। কোর্ট হচ্ছে আমাদের যেটা বের হবে, হ্যাঁ, মানে ওই যে যেটা বললো আর কি, মানে এটার শুদ্ধ বাংলাটা আমার মাথায় আসতেছে না, মানে পেটে আসতেছে, মুখে আসতেছে না। এক কথায় একটু যদি পেঁচাই বলি, নির্ণয়কৃত মান। সো কোর্ট কারেন্সি হচ্ছে আমাদের মূলত যেই কারেন্সিটাকে আমরা মানে বেস কারেন্সি মানটা যে কারেন্সিতে বের হবে, সেটাই হচ্ছে কোর্ট কারেন্সি। তো বেস কারেন্সি কোনটা হবে? প্রথম যেই কারেন্সিটা হবে। বেস কারেন্সি ইউরো কারেন্সি না, প্রথম, অর্থাৎ এই যে মাঝখানে একটা দাগ, অর্থাৎ স্ল্যাশ, এটা কি কয়, হ্যাঁ স্ল্যাশ বলে মেবি। তো এই স্ল্যাশের প্রথমে যে কারেন্সিটা থাকবে, সেটা যেই হোক, ইউএসডি হইলে ইউএসডি হবে বেস কারেন্সি। আর পরে যদি জেপিওয়াই, ধরো জেপিওয়াই আছে, তখন সেক্ষেত্রে কি হবে? এই জেপি হবে হচ্ছে কোর্ট কারেন্সি। অর্থাৎ এক কথা যদি বলি যে স্ল্যাশের প্রথমে, অর্থাৎ বাম দিকের যে পেয়ারটা থাকবে, সেই পেয়ারটা হচ্ছে আমাদের বেস কারেন্সি, অর্থাৎ মেইন হেডামালা কারেন্সি বা মাথা কারেন্সি। এবং জেপিওয়াই যেটা, সেটা হচ্ছে বডি কারেন্সি বা কোর্ট কারেন্সি। এক কথায় আমাদের এটা হচ্ছে কি, কোর্ট কারেন্সি কোনটা? জেপিওয়াই। এই ক্ষেত্রে এখন তোমাদেরকে যদি আমি বলি যে ভাই তাহলে ইউএসডি ইউএসডি সিএডি ইউএসডি সিএডি, এইখানে কোর্ট কারেন্সি কোনটা বলতে পারো? বলো তো একটু দেখি, শুনি। সিএডি। সিএডি, ভেরি গুড। সিএডি ফুল ফর্ম কেউ জানো? কানাডিয়ান ডলার। ভেরি গুড, কানাডিয়ান ডলার। সো ইউএসডি সিএডি। এখন যদি আমি বলি যে ব্রাদার বলো তো যে AUD ইউএসডি, এইখানে বেস কারেন্সি কোনটা? AUD। AUD AUD এর ফুল ফর্ম এনিওয়ান? অস্ট্রেলিয়ান ডলার। $10. আচ্ছা, সো ভেরি গুড। সো এই যে কারেন্সিটা, এখন অনেকে বলো যে ভাই এই কি আমাদেরকে মানে বই গড় পড়াচ্ছেন? ভাই এই জিনিসটা কখন লাগবে বলতো? যখন আমি আগের দিনও বলছিলাম মেবি, যে যখন তুমি নিউজ ইম্প্যাক্ট না, এটা মেবি আমি ব্যাচ 2 তে বলছিলাম, না কি ব্যাচ 1 খেয়াল নাই, মানে কোনটাই বলছি আমার খেয়াল নাই, দুইটা ব্যাচ একসাথে করাচ্ছি তো। সো আমাদের এই যে মূলত কারেন্সিটা, এই মানে এই যে নামগুলো, এই নামগুলো আমাদের কেন দরকার? কথা আমি তোমারে বইলা দেবো, যে আমি তো বলছি যে তোমাদের জন্য একটা গ্রুপ খুলো, এখানে বলবো যে আমাদের ইম্প্যাক্ট পড়বে ইউরো ইউএসডির বেস কারেন্সিতে। অর্থাৎ কোন কোন কারেন্সিতে ইম্প্যাক্ট পড়বে? ইউরো কারেন্সিতে ইম্প্যাক্ট পড়বে।
আমি যদি বলি যে ইউরো ইউএসডির কোড কারেন্সিতে আজকে একটা ইম্প্যাক্ট পড়বে, অর্থাৎ আমাদের ইউএসডি যে কারেন্সি পেয়ারটা ইউএসডি কারেন্সি পেয়ার ইম্প্যাক্ট পড়বে। এখন এই যে বেস কারেন্সি, এই যে কোড কারেন্সি, এই জিনিসটা নিয়ে আরো অনেক টপিক আমরা চাইলেই বর্ণনা করতে পারবো, তো আমরা এত বেশি বর্ণনায় যাব না। এখন আমি ছোট্ট একটা দিয়ে দেবো, ছোট্ট একটা বলে ধারণা দিয়ে দেবো আরেকটা করে। তো এখানে দেখো যে আমরা যে বেস কারেন্সিটা ছিল আমাদের ইউরোটা, এক ইউরোতে আমি এখন এইখানে যে কারেন্সিটা এইটা দিব না, এটা দিলে তোমাদের বুঝতে একটু কষ্ট হবে। সো এখন ধরো আমাদের মার্কেটে এখানে তো চলতেছে 1.036 এখন ধরো যে এটা চলতেছে না, এটা চলতেছে হচ্ছে 1.2000 বা 0 এরকমটা চলতেছে। তখন যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে ভাই তাইলে এটার মানে কি বুঝাচ্ছে, এটা মানে বুঝাচ্ছে হচ্ছে এক ইউরোতে কত ডলার, 1.20 সেন্ট, $1.20। বুঝতে পারছো? মাথার উপর দিয়ে গেছে না ভিতর দিয়ে যাচ্ছে? না না, ভিতর দিয়ে যাইতেছে। আচ্ছা, এখন যদি আমি বলি যে ভাই আমাদের ইউরো ইউএসডি যে মার্কেটটা আছে, ইউরো ইউএসডি মার্কেটের বর্তমান যে প্রাইসটাই, যে ডান পাশের প্রাইসটা, এটা চলতেছে হচ্ছে 1.035। এখন আমি একজনের নাম বলবো, ধরি এখান থেকে রিয়াদ মিয়া বলো, রিয়াদ মিয়া বলবো যে আমাদের বর্তমানে ডলার রেট কত আর ইউরো রেট কত? ইউরো রেট $1 সমান $1, 1 ইউরো, ডলার ও ইউরো, হুম 1 ইউরো সমান ইউরো কই গেল? তাহলে তো ডলারের মধ্যে না ইউরোর মধ্যে, আগে বেস কারেন্সি স্যার এক ইউরো সমান সমান 1.035 সেন্ট। ভেরি গুড, এই তো এটাই। বুঝতে পারছেন রিয়াদ মিয়া ভাই? ক্লিয়ার হয়েছে? ভাই বুঝতে পারছি, কিন্তু এখানে বেস কারেন্সি বলতে যাই তো খাই গেছে। ও সমস্যা নেই, ও আমরা বুঝতে পারলেই হচ্ছে। আপনি বুঝতে পারছেন এইটুকু, আমি আশা করি বুঝতে পারছি, একটু আলো হয়ে গেছে। আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আমাদের বেস কারেন্সিটা কোনটা? বেস কারেন্সিটা প্রথম কারেন্সি। যদি আমি বলি যে ভাই আমাদের ইউরো ইউএসডি রেট চলতেছে হচ্ছে 1.035, তার মানে হচ্ছে ইউরোর মান তো অলওয়েজ একই বেস কারেন্সি, এবং ইউএসডির মান হচ্ছে পরবর্তী যেটা আমাদের রেট চলতেছে সেটা হচ্ছে মূলত রেট। ভেরি গুড। এখন যদি আমি বলতাম যে ভাই ইউএসডি জেপিওয়াই, এই মার্কেটে আছে, ধরেন ইউএসডি জেপিওয়াই মার্কেটে আমরা, এইটার মান চলতেছে হচ্ছে, এইটার রেট চলতেছে হচ্ছে 1.258। এখানে যদি আমি জিজ্ঞাসা করি যে ভাই তাহলে $1 সমান 1.25 সেন্ট, এইখানে সেন্ট আসবে না, $1 $1 25 সেন্ট, $1 না, $1 না, $1 equal to মানে $1 না বস, এটা হচ্ছে 1 is JPY, মানে ইয়াং। জেপিওয়াই এর ফুল মিনিংটা আগে কেউ একজন বলেন। জাপানিজ ইয়েন। ভেরি গুড, জাপানিজ ইয়েন নিতে হবে। হ্যাঁ, জাপানিজ ইয়েন। সো $1 আমাদের বেস কারেন্সি কোনটা এখানে? 1.25 জাপানিজ ইয়েন। 1.25 ইয়ান। হ্যাঁ, এখানে তখন আবার ইয়ান হয়ে যাবে, ঠিক আছে? ও সমস্যা নেই, ও আমাকে মাথায় থাকলে আমরা টাকা বলবো না, খালি টাকা আর ডলার বলবো না। হ্যাঁ, আমাদের ওইটুকু মানে একটু স্ট্যান্ডার্ড হইতে হবে, উচ্চারণটা আপনাদের মাথার মধ্যে নিয়ে আসতে হবে। কেন ভাই এখন বলবো যে কেন ভাই দরকার আছে, আমি যখন ট্রেড করবো আমি তোমার মাথায় খেলবো। ভাই তুমি যখন ট্রেড করবো তখন হয়তো তুমি মাথায় খেলবো, যখন মনে করো আমি যেটা বলছিলাম, তুমি একজন ফরেক্স ট্রেডার, তোমার কাছে এসে জিজ্ঞাসা করলো ভাই তুমি কি ট্রেড করো? ফরেক্স ট্রেডিং। ভাই ইউএসডি জেপিওর কারেন্ট রেট কি? মুখের উপরে তুমি বলে দিতে পারবা $1 154 ইয়েন চলতেছে, 154 এত এত ইয়েন চলতেছে, তার মুখের উপর তুমি বলে দিতে পারবা, তাই না? এই যে স্ট্যান্ডার্ডনেসটা একজন ফরেক্স ট্রেডারের মধ্যে থাকা মানে দরকার। এখন অনেকে বলবো যে ভাই মানে ট্রেডিং পারি বা না পারি, তাহলে কি পার্ট নিয়ে চলতে হবে? একটা জিনিস মাথায় রাখবা, এইটা হচ্ছে আমি কমার্সের স্টুডেন্ট, এখানে কমার্সে যারা আছে তারা ব্যবসায়িক মাইন্ডে একটু ভাবো। তুমি যখন ব্যবসা করবা না, তখন তোমার মাথার মধ্যে একটা জিনিস রাখতে হবে, তোমার সবচেয়ে বড় পাওয়ার কি জানো? তোমার চাপার জোর। তুমি কত চাপা ছাড়তে পারো, সেটা হচ্ছে তোমার ব্যবসার বড় পাওয়ার। তুমি একজনের সাথে যে কথা বলো, ভাই আমার এই প্রোডাক্টটা এই পুরো বাংলাদেশের মধ্যে সেরা, তাহলে তুমি কিন্তু ওই প্রোডাক্ট কেনা গুলিস্তান না, কিছু শোনা যায় না, নেট খারাপ। নেট কি আমার খারাপ? না ভাই, নেট ঠিক আছে। তাহলে আমার খারাপ জি হয়তো। জি বস, আপনার নেট ছিল খারাপ ছিল বোধহয়, এখন ক্লিয়ার হইতেছে। আচ্ছা আচ্ছা, এখন ক্লিয়ার আছে? আমার একটু জানাও, আমার মাঝে মাঝে এরকম সমস্যা করে, আমার প্রোভাইডার তো খুব একটা ভালো না। আচ্ছা, সো একটা প্রোডাক্ট যখন তুমি সেল করবা, তখন তোমার কাস্টমারদের কি বুঝাইতে হবে যে ভাই আমার এই প্রোডাক্ট পুরো দেশের মধ্যে সেরা, কিন্তু ওই প্রোডাক্ট কেনা আসলে গুলিস্তান দিয়ে।
এটা তো তুমি কাস্টমারে বলবা যে ভাই আমার এই প্রোডাক্ট কেনা গুলিস্তান দিয়ে, এটা তো বলবো না, বলবা কি এই প্রোডাক্ট পুরো বাংলাদেশের মধ্যে সেরা প্রোডাক্ট। এই যে চাপার জোরটা, এটা কি করতেছে এখন অনেক ভাই মিথ্যা বলা মহাপাপ, ভাই আই নো মিথ্যা বলা মহাপাপ, বাট এটা হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি। মাথায় রাখবে, দিস ইজ এ স্ট্র্যাটেজি। তুমি যখন ফরেক্স ট্রেডিং করবা, তোমার কাছে যখন মানুষজন আসবে, তুমি আমার কাছে কি করতে, আমি তোমার বুঝাইতে পারতেছি কেন কথা, আমি তোমার প্রপার জিনিসটা দিতে পারতেছি। এখন অনেকে আবার মাইন্ড মানে মনে ভাবতে পারে তার মানে কি জেনেক্স বাইনারি ভাই চাপা দিচ্ছে, যে ট্রেডিং করে না, ভাই এমন কিছু না। আমি চাপা দিচ্ছি, আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে ইউ আর আ ভাই একটা স্ট্যান্ডার্ড। কথা বলি, হুম, ভাই শিওর। আমরা যে প্রোডাক্টের কথা বললেন না যে হুম, মিথ্যার এখানে কিছু নেই ভাই, আমি 100 টাকার মধ্যে এই প্রোডাক্টটাই সেরা, হ্যাঁ এখানে এটাই, মিথ্যার কিছু নেই, ওটাই সত্য। ওটাই। টাকা তো যেমন জিনিসই ওই রকম আমার। ওইরকম। So, তোমার এই যে স্ট্র্যাটেজি গুলো, এগুলো হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি। আর তুমি ফরেক্স করতে আসো, তুমি বিজনেসম্যান একজন, আসলে এটা ভাই মানো বা না মানো, তুমি মানে যখন বিয়ে এক্সাম্পল, যখন বিয়ে করবা তোমার শ্বশুরটা যে কি করবা, আমি ফরেক্স ট্রেডিং করি, মাইন্ড ডোন্ট মাইন্ড ফর মানে যদি তোমরা বিয়ে করো তোমাদের শ্বশুররা কিন্তু একটু ব্যাকডেটেড, তাদের ট্রেডিং মেডিং বুঝবে না, তার কাছে আমি বিজনেস করি ভাই, শ্বশুরা আমি বিজনেস করি। কিসের বিজনেস? শেয়ার মার্কেটের বিজনেস, অর্থ বাজার, বাজার মূল্যে আমি ট্রেড করি, হ্যাঁ, অর্থ লেনদেন করি, শেষ। বাংলা ভাষায় বুঝাই দিবা। এই যে বাংলা ভাষায় বোঝানোর জন্য তোমার কিন্তু বাংলাটা জানতে হচ্ছে। সো প্রতিটা টপিক সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে। ফরেক্স ট্রেডিং এ আসলে তোমার প্রতিটা সিঙ্গেল পাই টু পাই টপিক সম্পর্কে জানা রাখতে হবে। এখন আমি একটা কথা বলি, দেখো আমার দ্বারা সম্ভব না যে তোমার এ টু জেড কথা, আমি তো একজন মানুষ, আমি তো রোবট না, আমার মধ্যে তো সব প্ল্যান করা না। আমি যখন যেটা বুঝাবো, আমার যে মানে স্ট্র্যাটেজিটা সেগমেন্টটা করা, ব্যাক টু ব্যাক যে ক্লাসে মানে আমার যে ক্লাসের যে লেকচার শিটটা করা, সেই অনুযায়ী হয়তো আমি করা যাবে। কিন্তু মনে করো আমি তোমাদেরকে যে আগের দিন একটা হোমওয়ার্ক দিচ্ছি, আমি ক্লাস শেষে হোমওয়ার্কটা নেবো সবার কাছ থেকে। সো এই যে আমি তোমার রেগুলার হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্ক কেন দিচ্ছি? অনেকে বলতে পারো ভাই হোমওয়ার্ক দিচ্ছেন কাহিনী কি আজব, আপনার কাছে কোর্স করতে এসে আমি মানে এই প্রথম হয়তো বা দেখতেছি যে কেউ হোমওয়ার্ক দিচ্ছে। হোমওয়ার্ক দেওয়ার কারণ কি? হোমওয়ার্ক দেওয়ার কারণ একটাই, যাতে তোমরা ঘাটো, আর তোমরা ঘাটার মধ্যে হইলেও একটা থেকে দুইটা নতুন জিনিস পাও। সেই জিনিসটা তুমি এসে আমার জিজ্ঞেস করো, ভাই কোড কারেন্সি দেখতে চাই আমি, একটা কারেন্সি পেয়েছি, এমার্জিং কারেন্সি। এমার্জিং কারেন্সিটা কি আমরা একটু বুঝাই দেন তো? তখন আমি তোমার এমার্জিং কারেন্সিটা মানে ক্লিয়ার করে দেবো। হয়তো বা আমার কোর্সের মধ্যে এমার্জিং কারেন্সিটা নাই, কিন্তু আছে, কিন্তু আমি এক্সাম্পল দিচ্ছি, তো এমার্জিং কারেন্সিটা নাই, কিন্তু তুমি নতুন একটা ওয়ার্ড পাইলা, নতুন একটা টপিক পাইলা, তোমার একার মাধ্যমে বাকিরাও কিন্তু বুঝতে পারবে। এতে কিন্তু তোমার একার লাভ না, ক্লাসে যারা থাকবে তাদেরও লাভ। So, সবাই আর এক একজন এক এক জিনিস পাবা, এমন না যে সবাই একই টপিকই পাবা, এক একজন এক এক জিনিস পাওয়া যাবা, এক একজন এক একটা কোশ্চেন করবা, তোমার মাধ্যমে আরো বাকির মানুষ শিখতে পারবে। Cause তোমরা ভাই আমার কাছে, আমি একটা কথা বলি, এটা তোমাদের অনেকে মাইন্ডে লাগতে পারে, মানে মাইন্ডে না লাগারই উচিত, না লাগার কথা, যে তুমি টাকা দিছো, টাকাটা উসুল করো রে ভাই, তোমার কাজ তো আমার জ্বালানো, তাই বলে এমন ভাবে আবার জ্বালায় না যে আমি বিরক্ত হয়ে যাই, হ্যাঁ মানে বিরক্ত হবো না আশা করি। So, তোমাদের কাজ হলো আমার জ্বালানো, যত পারো কোশ্চেন করবা, যত পারো। আচ্ছা, সো তাই বলে আমার ইলজিক্যাল কোশ্চেন করে না, এইটুকুই রিকোয়েস্ট। আচ্ছা, এর পরবর্তীতে আশা করি আমরা বুঝতে পারছি যে কোন কারেন্সি মানে কারেন্সি পেয়ারের যে বেস কারেন্সি এবং কোড কারেন্সি এদের মধ্যে যে রিলেশনটা, অর্থাৎ $1 কত হচ্ছে, এইটা যে ওঠানামাটা, এই ওঠানামাটাই হচ্ছে মূলত আমরা মার্কেটে শো হচ্ছে। এখন আমি তোমাদেরকে একটু পুরো ইটা ক্লিয়ার করে দেখাই। এখন অনেকে জিজ্ঞাসা করবো যে ভাই তাহলে তো ভাই আমরা মানে এই প্রশ্নটা আগের দিনও আমি বলছিলাম যে এরকম প্রশ্ন আগের দিনও মানে আসতে পারে মানুষের মধ্যে। তো আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিই যে ভাই তাহলে তো আমরা এই জাস্ট চার্ট দেখেই বুঝতে পারতাম, এই যে চার্ট দেখেই বুঝতে পারতাম, চার্ট বলতে সরি, এই যে প্রাইস দেখেই বুঝতে পারতাম, আমাদের চার্ট শো করার কারণটা কি? একদম ভেরি সিম্পল, তোমাদের একদম সহজ বাংলা ভাষায় একটা এক্সাম্পল দিই। ধরো আমাদের যে ইউরো ইউএসডি মার্কেটে আমরা ধরি, ইউরো ইউরো ইউএসডি মার্কেট, যার রেট এখানে আমি একটা দাগ দিলাম, ধরো এখানে আমি একটা দাগ দিলাম, যার রেট এক টাইমে ছিল হচ্ছে 1.20, এর পরবর্তীতে 1.15, আমি সবগুলো লিখতেছি না, এর পরবর্তীতে 1.10, এর পরবর্তীতে 1.05, এর পরবর্তীতে 1.00, ওয়ান তো ছোট হয়ে গেছে বেশি, এর পরবর্তীতে ধরো 0.95। এখন হচ্ছে আমরা তো এইটা দেখলেই বুঝতে পারতাম যে ভাই ডলার রেট এখন কত চলতেছে। যদি মার্কেট দেখায় যে ডলার রেট এখন এইখানে আছে, তার মানে 1.10 আছে। যদি এইখানে থাকে আরেকটু উপরে থাকে, তার মানে 1.9 আছে। যদি আরেকটু উপরে থাকে 1.8 আছে। এখন কথা হচ্ছে এই যে ওঠানামাটা হচ্ছে, এইটারই গ্রাফিক্যাল একটা শো তোমাদেরকে চার্টের মাধ্যমে দিচ্ছে। এখন এর উপকারিতাগুলো কি কি, যে ভাই কেন আমরা এগুলা দেখবো, আমাদের এগুলা কি দেখার কোনো দরকার আছে?
অবশ্যই আছে। কেন? এবার তোমাদেরকে দেখাই। দেখো, তোমারে আমি বললাম যে ভাই আজকে কয় তারিখ? 12 তারিখ। সো 11 তারিখে ডলার মানে ইউরো ইউএসডির ভ্যালু ছিল হচ্ছে 1.20 এইখানে। আর আজকে 12 তারিখে ডলার রেট চলে আসছে, ইউরো ইউএসডির রেট চলে আসছে 1.05 এ। এখন তুমি কি ভাবতেছো? যদি খালি প্রাইসই থাকে, কোনো ধরনের মনে করো কোনো চার্ট নাই, তখন তুমি কি ভাববা? বাবা 15 সেন্ট মার্কেট ফল করছে, মার্কেট 15 সেন্ট ফল করছে। এই যে 15 সেন্টটা ফল করছে, এটা তুমি জাস্ট ভাবতেছো যে একদিনে ফল করছে। কিন্তু যখনই এই জিনিসটা চার্টের মাধ্যমে শো হবে, তখন তুমি বুঝতে পারো যে মার্কেট মূলত কিভাবে ফল করছে। মার্কেট কি এক ধাক্কায় ফল করছে, নাকি মার্কেট গ্র্যাজুয়ালি ফল করছে, নাকি মার্কেট স্লোলি স্লোলি উঠছে, নাকি মার্কেট একবার ফল করছে, উঠছে আবার অনেক উপরে, আবার মাঝে 122 মানে 1.22তেও গেছিল, আবার মার্কেট ফল করে 1.10 এসে আবার উঠে 1.5 এ গেছিল, 1.15 এ গেছিল, আবার নামে তারপর 1.5 এ আসছে, 05 এ আসছে। এই যে জিনিসগুলো তোমার আইডেন্টিফাই করতে হচ্ছে, এই যে জিনিসগুলো তুমি বের করতে পারতেছো, এইটাই হচ্ছে তোমার গ্রাফের সুবিধা। এখন অনেকেই বলতে পারো যে ভাই তাহলে এইটা তো আমরা বিভিন্ন জিনিস দিয়ে করতে পারি, যেমন এখানে আছে কি লাইন আছে, এই লাইন দিয়েও তো আমরা করতে পারি। হ্যাঁ অবশ্যই পারি, কেন পারি না? আমরা অবশ্যই লাইন দিয়ে করতে পারি। এছাড়া আর কি আছে? এছাড়া তো ভাই মনে করো আমাদের এখানে কি আছে, হেইকেনেশি আছে, আমরা হেইকেনেশি দিয়েও তো করতে পারি, অবশ্যই পারি। এটা জাপানিজ একটা ফেমাস একটা ওয়ে, হেইকেনেশি। এছাড়া তো ভাই আমরা আরো অনেক কিছু আছে, যেমন এই যে ওর নাম কি বলে, রেঞ্জ একটা জিনিস আছে, রেঞ্জ আছে, আমরা তো রেঞ্জ দিয়েও মার্কেটটা আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ পারি, পারি না কেন? অবশ্যই পারি। কিন্তু আমরা এই রেঞ্জ দিয়ে কতটুকু বুঝবো? এখন অনেকে বলবো যে ভাই ক্যান্ডেল স্টিক দেখতে দেখতে আমরা অভ্যস্ত, তো তাই আমরা এটা বুঝতেছি না। তারপরেও ভাই আমি এই সবকিছু আমি স্পেশালি আইডেন্টিফাই করছিলাম আমি হেইকেনেশি নিয়ে। হেইকেনেশি যে কতটা টাফ, যখন তুমি করবা তখন তুমি বুঝতে পারবে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিই। এই যে হেইকেনেশি না, এখানে বাইং সেলিং কোনো কিছু আইডেন্টিফাই করা যায় না, এটা খুবই টাফ। মার্কেট যে রেঞ্জে চলে তার কয়েক পিপ উপরে এবং নিচে মেজার করতে হয়। এখন ধরো মার্কেট চলছে 235 অর্থাৎ 235.07। আমাদের অ্যানালাইসিস করতে হবে কি, সে দেখো দেখছো এক ধাক্কায় উপরে উঠে গেছে। আমাদের অ্যানালাইসিস করতে হবে 5-10 বেশি 5-10 কমে। এখানে ব্যাক টু ব্যাক ক্যান্ডেল আসবে, রেড কালার আসলে রেড কালার আসতেই থাকবে, গ্রিন কালার আসলে গ্রিন কালার আসতে, অর্থাৎ বুলিশ এন্ট্রি হলে বুলিশ এন্ট্রি। কিন্তু সেম জিনিসটা যখন তুমি ক্যান্ডেল স্টিকে যাবা, তখন দেখবে কি অনেক ইজি হয়ে গেছে জিনিসটা। কখন ঠিক কোন পয়েন্টে কোন জোনে বায়ার এন্ট্রি নিচ্ছে, কোন এরিয়ায় বায়ার এন্ট্রি নিচ্ছে, কোন এরিয়ায় সেলিং এন্ট্রি আসছে, কোন এরিয়ায় সেলিং প্রেসার আসছে, সেলিং মোমেন্টাম আসছে, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ক্যান্ডেলস্টিক। যার কারণে আমরা ক্যান্ডেলস্টিক সম্পর্কে অনেক আলোচনা আছে আমাদের। ক্যান্ডেলস্টিক নিয়ে মনে হয় প্রায় 3টা, আর ওইদিকে আরো 2টা, তো 5টার মতন ক্লাস থাকবে ক্যান্ডেলস্টিক নিয়ে। চার্ট নিয়ে, চার্ট প্যাটার্ন নিয়ে 2টা ক্লাস থাকবে। মানে এই টপিকগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। কজ কেন ইম্পর্টেন্ট সেটা আমরা ক্যান্ডেলস্টিকে যখন যাব তখনই আমরা বলবো। সো এর পরবর্তীতে আমরা মুচিস কেন আজব মুছেছা, 1 মিনিট ভাই। আচ্ছা, এর পরবর্তীতে আমরা একটু আলোচনা করব, আশা করি যে আমাদের ফরেক্স ট্রেডিং কি, ফরেক্স মার্কেটটা আসলে কি, কিভাবে চলতেছে, কারেন্সি পেয়ারটা আসলে কি, কারেন্সি পেয়ারটা কিভাবে চলছে, এই 3টা টপিক আমাদের ফুললি ক্লিয়ার। এখন আমরা যাব হচ্ছে মার্কেট, যে আমাদের গ্লোবাল মার্কেটটা, এই মার্কেট সম্পর্কে একটু আলোচনা করতে। এই টপিকগুলো একটু মানে নোট করবা। সেগুলো হচ্ছে আমাদের যে গ্লোবাল মার্কেটটা আছে, আমাদের পুরো গ্লোবাল মার্কেট, সে হোক ইউরো ইউএসডি, ইউরো মানে কারেন্সি পেয়ারের কথা বলতেছি জাস্ট। এই মার্কেটটা আমাদের প্রতিদিন পুরো 24 ঘন্টায় ওপেন থাকে। এটা একটু নোট করে রাখো, 24 ঘন্টায় মার্কেট ওপেন থাকে। কতদিন থাকে ওপেন? সপ্তাহে হলো 7 দিন, 7 দিনের মধ্যে 5 দিনই মার্কেট ওপেন থাকে। কোন 2 দিন বন্ধ থাকে? শনিবার এবং রবিবার, স্যাটারডে এবং সানডে। এই দিন হচ্ছে অফিসিয়াল ছুটি থাকে, মূলত গ্লোবাল মার্কেটের অফিসিয়াল ছুটি থাকে। যদি ভালোভাবে ফোকাস করো, গ্লোবাল মার্কেটে অফিসিয়াল ছুটি থাকে, এই কারণে এই মার্কেটগুলো বন্ধ থাকে এই দুদিন। এর পরবর্তীতে কি? এর পরবর্তীতে আরেকটা জিনিস নোট করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে মার্কেটটা বা আমাদের যে চার্টটা, এটাতে অ্যাপেলের চার্ট। আমি একটু ফরেক্স এর কোন একটা চার্টে যাই, নাহলে তোমাদের আমার বোঝাইতে সুবিধা হবে। ধরো ইউরো ইউএসডি, আমাদের এই যে গ্লোবাল চার্টটা, মানে কারেন্সি পেয়ার চার্টটা, এইখানে কেউ কোনো ধরনের কেউ কি করতে পারবে না, এন্টার করতে পারবে না। অর্থাৎ ফর এক্সাম্পল, কিভাবে কি এন্টার করতে পারবে না? ভাই আমি তো ট্রেড নিচ্ছি, আমি তো এন্টার করতেছি, অবশ্যই ওইটা এক ধরনের এন্টার। আরেকটা এন্টার কি, যে তুমি চাইলে মার্কেটে এতখানি ফল করাইতে পারবা না, তুমি চাইলে মার্কেটে এতখানি উঠাইতে পারবা না। এখন অনেকে বলে ভাই আইসিটি ট্রেডাররা তো করে, এইটা হচ্ছে এক ধরনের স্ট্র্যাটেজি। আমি মূলত বলতেছি হচ্ছে এখানে ব্যাংকদের কথা। অর্থাৎ এই যে রেটটা, এই রেটটা কোনো ব্যাংকদের সঙ্গে, অর্থাৎ ব্যাংক সরাসরি এই মার্কেটে এসে কোনো প্রকার কোনো ইম্প্যাক্ট ফেলাইতে পারবে না, কিন্তু ব্যাংকে হওয়া ঘটনার ইম্প্যাক্ট আমাদের এই মার্কেটে পড়বে। বুঝতে কি পারছো? আমি একটু জটিল করে বলছি।
এই যে এই একটা মিনিট আমি যেটা বললাম এটা কি বুঝতে পারছো? সবাই একটু রেসপন্স করবা। ভাই আরেকবার বল। বুঝছি। আচ্ছা আচ্ছা আরেকবার বলি। সো আমাদের যে ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক, আমাদের সিবি দেখলাম, সিবি লিখলাম, সেন্ট্রাল ব্যাংক, অনেক কেউ আবার সেন্ট্রাল ব্যাংক ভাইবো না, ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক, এই যে ব্যাংক এবং সেন্ট্রাল ব্যাংক এদের মধ্যে মানে এদের দ্বারা ক্ষমতা হবে না, এদের কোনো পাওয়ার নাই যে এরা এসে আমাদের এই মাইক অফ করো, এদের কোনো পাওয়ার বা এদের কোনো অ্যাবিলিটি থাকবে না যে এরা এসে আমাদের এই চার্টের মধ্যে কোনো কাহিনী করে দিয়ে যাবে। কিন্তু যদি এই ব্যাংকে কোনো প্রকার কোনো সমস্যা হয়, কোনো প্রকারের কোনো কি বলে টাকার সমস্যা হয়, টাকা নিয়ে কোনো কাহিনী হয়, সেইটার ইম্প্যাক্ট আমাদের চার্টে পড়বে। বা আরো সহজ করে যদি বলি আমাদের, যে আমাদের ধরো এটা হচ্ছে মার্কেট চার্ট, এটা হচ্ছে মার্কেট চার্ট, মার্কেট চার্টে যা খুশি হয়ে যাক, আই রিপিট, মার্কেট চার্টে যা খুশি হয়ে যাক তার কোনো প্রকারের কোনো প্রভাব আমাদের ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংকে পড়বে না। কিন্তু আমাদের ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংকে যদি কোনো খুঁটিনাটি সমস্যা হয় সেইটার ইম্প্যাক্ট আমাদের যে চার্ট সেই চার্টে পড়বে। ক্লিয়ার হয়েছে এবার? আচ্ছা, তো এক কথায় যদি এবার যদি আমি একটু ট্রেডিং এর ভাষায় বলি, যে আমাদের সেন্ট্রাল কোনো এক্সচেঞ্জ এখানে হয় না, এখানে ট্রেড হয় হচ্ছে ব্যাংকের মাধ্যমে, ব্রোকারের মাধ্যমে এবং ইলেকট্রিক নেটওয়ার্কের মাধ্যমে। অর্থাৎ এখানে সেন্ট্রাল এক্সচেঞ্জের কোনো কাহিনী এখানে আসে না। এইটাকে আমরা ট্রেডিং এর ভাষায় মূলত বলি হচ্ছে যে ডিসেন্ট্রালাইজেশন। আই হোপ ইউ গট দ্যাট। ওকে, এর পরবর্তীতে আমরা লিকুইডিটি এবং লেভারেজ টপিক আছে, এইটা আমরা লেভারেজ বলতে সরি লিকুইডিটি এবং ভোলাটিলিটি, এটা সম্পূর্ণ স্মার্ট মানি কনসেপ্টের মধ্যে ইনক্লুডেড। সো আমরা এটা স্মার্ট মানি কনসেপ্ট যখন ক্লিয়ার করবো তখন আমরা রাখবো। এর পরবর্তীতে আমরা চলে যাই হচ্ছে যে কারেন্সি পেয়ার নিয়ে আমরা আরেকটু ছোটখাটো আলোচনা করি। আমরা গত ক্লাসে কিন্তু বলছিলাম যে এইচডব্লিউটা দিছিলাম, সে এইচডব্লিউ রিলেটেড একটা আলোচনা। সো আমাদের কারেন্সি পেয়ার মূলত 3 ধরনের। আমি আগের দিন বলে দিয়েছিলাম যে 3 ধরনের নাম বলে দিয়েছিলাম, কি কি কারো মনে আছে? বলো তো দেখি। মেজর, মাইনর আর এক্সোটিক। ভেরি গুড। মেজর, মাইনর আর হচ্ছে এক্সোটিক। মাইনর আর হচ্ছে কি এক্সোটিক। সো এই যে মেজর কারেন্সি কোনগুলো, মাইনর কারেন্সি কোনগুলো, এক্সোটিক কারেন্সি কোনগুলো, এইগুলো নিয়ে একটু আমরা ছোটখাটো একটা ডেসক্রিপশন মানে একটু ডিফাইন করি। আশা করি তোমরা এইচডব্লিউ করছো। কেউ কি বলতে পারবা যে মেজর কারেন্সি কোনগুলো? এনিবডি? যেগুলাতে ইউএসডি যুক্ত থাকবে। ভেরি গুড, ভেরি গুড। আর আচ্ছা, এখন যদি আমি বলি যে ভাই জিবিপি ইউএসডি, এটা কি মেজর কারেন্সি না মাইনর কারেন্সি? মেজর। জিডিপি মেজর। বুঝি নাই। যে কারেন্সিটা আমাদের প্রথম দিকে থাকে ওটাই হয় মেজর কারেন্সি, ওইটা বেস কারেন্সি, বেস কারেন্সি। আর যেটা আমি মেজর আর আমি পুরো কারেন্সি, সরি আমার একটু প্রশ্ন ভুল হয়েছে, যে এটা কোন ধরনের কারেন্সি পেয়ার? এটা কি মেজর কারেন্সি পেয়ার নাকি মাইনর কারেন্সি পেয়ার নাকি এক্সোটিক কারেন্সি পেয়ার? মেজর। মেজর। কেন মেজর বলতে পারবা? ইউএসডি আছে সাথে। ভেরি গুড। ইউএসডি আছে, ইউএসডি হোক সে বেস কারেন্সি হিসাবে থাকুক বা কোর্ট কারেন্সি হিসাবে থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। এখানে কথা হচ্ছে যে আমাদের পুরো কারেন্সি পেয়ারে যে জোড়াটা, দুইটা কারেন্সি থাকে, এর মধ্যে যে কোনো একটা যদি ইউএসডি হয় তখনই সেটা মেজর কারেন্সি। কেন মেজর কারেন্সি? বিকজ ইউএসডি হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের একটা কারেন্সি। হ্যাঁ, ডলারে অনেক কিছু অলওয়েজ হিসাব করা হয়, তো এই কারণে এটাকে মেজর কারেন্সি। এখন এইখানে যেই দিনই দেখবা যে ইউরো হয়ে যাবে পুরো পৃথিবীর একটা অন্যতম মূল কারেন্সি, অর্থাৎ ইউএস ডলারের জায়গায় যদি ইউরোপিয়ান ইউরো চলে আসে, তখনই ইউরো রিলেটেড যে সকল কারেন্সি গুলো থাকবে সেগুলো হয়ে যাবে মেজর কারেন্সি। এটা হচ্ছে মূলত রুলস। এর পরবর্তীতে মাইনর কারেন্সি কোনগুলো? এনিবডি? যেগুলোতে ইউরো, জিপিওয়াই, জিবিপি, এনজিপি, জিপিওয়াই। আরে বাবু, নাম বলতে হবে না, একদম সহজ বাংলা ভাষায় বলো। নাই সেগুলো হচ্ছে হ্যাঁ, মাইনর। একদম ইজি। মেজরের ঠিক উল্টা, সেটা হচ্ছে যেগুলোতে ইউএসডি থাকবে না, অর্থাৎ মেজর কারেন্সিটা থাকবে না, সেটাই হচ্ছে মাইনর কারেন্সি। যেমন যেমন কি থাকতে পারে? ইউরো জিবিপি, আমাদের অন্যতম ফেমাস যেটা ইউরো জিবিপি একটা আছে। এছাড়া আর কি আছে? এছাড়া আছে এইউডি, হ্যাঁ ইউরো জেপিও একটা আছে, এইউডি এনজেডডি একটা কারেন্সি পেয়ার আছে, ইউরো জেপিও একটা আছে, ইউরো জেপি ওয়াই একটা আছে, ইত্যাদি ইত্যাদি এরকম বহুত কারেন্সি পেয়ার আমরা বের করতে পারবো। ওকে,
এর পরবর্তীতে এক্সোটিক কারেন্সি, আমরা জাস্ট মেইন নামগুলো বললাম, অর্থাৎ এইগুলো হচ্ছে মেইন কারেন্সি, এইগুলোতে আমরা মূলত ট্রেড করি এই কারণে। আচ্ছা, এর পরবর্তীতে লাস্ট একটা সেটা হচ্ছে এক্সোটিক কারেন্সি পেয়ার। এক্সোটিক কারেন্সি পেয়ার কোনগুলো, এনিওয়ান? এর নামগুলো বলবো কারেন্সি ওটাতে ওটাতে আমি বলি, নাম না, এটা কিভাবে সংগঠিত হয় বা গঠন হয়। ডেভেলপ কারেন্সির সাথে যে কোনো আনডেভেলপ বা নন ডেভেলপ কারেন্সি যেগুলো যুক্ত থাকে যেগুলোতে Very আমরা good. ট্রেড নিতে পারবো না, যেরকম Very, very- বলো বলো, হচ্ছে ইউএসডি এসিকে, হুম। যেটা আপনার ওই যে কি বলে এটা, এসিকে এর পূর্ণরূপটা কি? সুইডিশ ACK না পারলেও- প্রণাম মনে হয় যতটা সম্ভব, হুম, সুইডিশের কারেন্সি যেটা সুইডিশ সঠিক ক্রোনা, নাম মনে- সুইডিশ ক্রোনা, হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ ওই টাইপই। এটা নন ডেভেলপ, এটার সাথে ইউএসডি যুক্ত থাকলে এটা এক্সোটিক ধরা হয়। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এইবার আমি আরেকটু, এবার ভাই কিন্তু খুবই সুন্দর অ্যান্সার দিছে, এইটাই আমি বলবো জাস্ট একটু ডেভেলপ করি। সেটা কি হচ্ছে, আমাদের ইউএসডি এবং ইউরো, ইউএসডি এবং ইউরো এই দুটো হচ্ছে মূলত একটু কাইন্ডা মানে ভ্যালুয়েবল কারেন্সি বা ডেভেলপড কারেন্সি, অর্থাৎ এগুলোর খুবই দাম। ভ্যালুয়েবল বললাম, খুবই দাম। সো এই যে ভ্যালুয়েবল বা এই যে ডেভেলপড কারেন্সি গুলো, এই ডেভেলপড কারেন্সি গুলোর সঙ্গে যদি কোনো আনডেভেলপড বা আন্ডার ডেভেলপড কারেন্সি যুক্ত থাকে, যেমন ইউএসডির সঙ্গে যদি আমাদের বিডিটিও যুক্ত থাকে, সেটাও কিন্তু একটা এক্সোটিক কারেন্সি। ইউএসডি বিডিটি, ইউএসডি হচ্ছে একটা ডেভেলপড কারেন্সি, বিডিটি হচ্ছে একটা আন্ডার ডেভেলপড বা আমাদের যে আনডেভেলপড যেটাই বলো এই কারেন্সি। এখন এই যে আন্ডার ডেভেলপ বা আনডেভেলপড, এটা মূলত কিন্তু ট্রেডিং এর ভাষায় আসবে না। ট্রেডিং এর ভাষায় এখানে কি আসবে, সেটা হচ্ছে একটা, এইটা হচ্ছে এই যে কারেন্সি গুলো, অর্থাৎ যে আন্ডার ডেভেলপ বা আনডেভেলপড কারেন্সি গুলো, এই কারেন্সি গুলোকে নাম দেওয়া হয়েছে এমার্জিং কারেন্সি, অর্থাৎ দে আর ডেভেলপিং দেমসেলফ। কি কারেন্সি? এমার্জিং। আমি একটু লেখা দিচ্ছি, EMERGING, ওকে, EMERGING, EMERGING কি হচ্ছে? এমার্জিং কারেন্সি। এমার্জিং কারেন্সি কোনগুলো? বিডিটি, আইএনআর, তার পরবর্তীতে তোমার টিআরওয়াই, হ্যাঁ, তার পরবর্তীতে তোমার জেডএআর মানে জিম্বাবুয়ের যেটা জেডএআর ইত্যাদিতে, মানে এই যে সকল কারেন্সি গুলা, এই যে আন্ডার ডেভেলপ কারেন্সি গুলা, এগুলো হচ্ছে তোমার এমার্জিং কারেন্সি। অর্থাৎ কোন একটা ডেভেলপড কারেন্সির সঙ্গে যদি কোনো একটা এমার্জিং কারেন্সি অ্যাড হয় এবং সেই দুইটা কারেন্সি মিলে যদি কোনো একটা কারেন্সি পেয়ার ক্রিয়েট হয়, তখন সেটাকে আমরা বলবো কি? এক্সোটিক কারেন্সি পেয়ার। ক্লিয়ার লাইন জিজির, নাকি ক্লিয়ার আছে? হুম, এক্সোটিকটা আরেকটু ক্লিয়ার না। এক্সোটিক, হ্যাঁ, আচ্ছা, এক্সোটিক কারেন্সি হচ্ছে এক ধরনের কারেন্সি পেয়ার, বা এক্সোটিক কারেন্সি পেয়ার হচ্ছে এই সকল যেই মানে ওই সকল কারেন্সি পেয়ার, যে সকল কারেন্সি পেয়ারে একটা ডেভেলপড কারেন্সি, ডেভেলপড বলতে কি, দামি কারেন্সি, অর্থাৎ ভ্যালুয়েবল কারেন্সি। যেমন দুইটাই ভ্যালুয়েবল আমরা কারেন্সি সম্পর্কে জানি, একটা হচ্ছে ইউএস ডলার মানে ইউরো ইউএসডি, আর একটা হচ্ছে ইউরোপিয়ান ইউরো অর্থাৎ ইউআর অর্থাৎ ইউরো যেটা। সো ইউরো এবং ইউএসডি এই দুইটা কারেন্সির সঙ্গে যখন কোন একটা আন্ডার ডেভেলপ, অর্থাৎ খুব জনপ্রিয় না, তারা খুব একটা জনপ্রিয় না বা খুব একটা দামি না, যেমন বাংলাদেশের টাকা কিন্তু খুব একটা দামি না, মানে ডলারের তুলনায়। $1 কিন্তু কখনোই তোমার মানে $1 কিন্তু কখনো ডলার আসবে না, $1 যে টাকা আসবে। আবার সেম ভাবে $1 কখন যায় কিন্তু তোমার ডলার আসবে না, ডলারে যায় কয়েক রুপি আসবে। এই যে সিস্টেম গুলো এরকম ভাবে, অর্থাৎ আন্ডার ডেভেলপ যে সকল কারেন্সি গুলো আছে, এক্সাম্পল হিসেবে আমি কিছু কিছু কারেন্সি বলছি, যেমন কি কি ছিল? বিডিটি বাংলাদেশি টাকা, BDT, আইএনআর ইন্ডিয়ান রুপি, তারপর টিআরওয়াই তুর্কিশ, যেটা তুর্কিশ কি যেন বলে ভুলে গেছি, হ্যাঁ। এর পরবর্তীতে তোমার আছে হচ্ছে অনেকগুলো জেডএআর জিম্বাবুয়ের যেটা, হ্যাঁ, এই সকল কারেন্সি পেয়ার যেগুলো আছে, এই সকল কারেন্সি পেয়ার গুলো যখন তোমার একটা ডেভেলপড কারেন্সি পেয়ার অর্থাৎ ইউরো বা ইউএসডির সঙ্গে অ্যাড হবে, তখন সেগুলাকে আমরা এক্সোটিক কারেন্সি পেয়ার বলবো। বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাদের এখানে আরো কিছু টপিক আছে, আমরা এই টপিকের মধ্যে আরো কিছু টপিক আমরা অ্যাড করব। সেটা হচ্ছে যে আমরা কোন মার্কেটে ট্রেড করবো ভাই, তার মানে কোন কারেন্সি পেয়ার গুলোতে আমরা ট্রেড করবো। আমরা তো 3 ধরনের পেয়ার পাইলাম, মেজর, মাইনর, এক্সোটিক। আমরা কিন্তু তিনটাতেই চাইলে ট্রেড করতে পারবো, কিন্তু আমাদের জন্য সুবিধাজনক হবে কোনগুলা, আমাদের উচিত হবে কোনগুলা ট্রেড করা। চলো এইটা নিয়ে আমরা ছোট্টখাটো একটা ডিসক্রিপশন দিই। তো হচ্ছে আমাদের মেজর কারেন্সি পেয়ারে কি থাকে? আমাদের মেজর কারেন্সি পেয়ারে মূলত লিকুইডিটি বেশি থাকে, হাই লিকুইডিটি থাকে। লিকুইডিটি কি থাকে? বেশি থাকে। এটা একটু নোট করবা। আমাদের যে মেজর কারেন্সি পেয়ার,
এম জে, আমি এম জে দিয়ে শর্ট ফর্ম করতেছি। মেজর কারেন্সিতে লিকুইডিটি হাই থাকে, এইচএল দিয়ে লিখলাম। মেজর কারেন্সি পেয়ারে লিকুইডিটি বেশি থাকে, হাই লিকুইডিটি। এর পরবর্তী কি থাকে? ট্রেড, অর্থাৎ এই মেজর কারেন্সিতে প্রচুর পরিমাণে ট্রেড হয়। ট্রেড বলতে কি, অনেক মানে আমার মতন তোমার মতন ট্রেডার বেশিরভাগ মানুষ কি করে, এই মেজর কারেন্সি পেয়ার গুলোতে ট্রেড করে। তো এখানে কি ওয়াইডলি ট্রেডেড, ডাব্লিউ টি দেখলাম, ওয়াইডলি ট্রেডেড। এর পরবর্তী কি, এইখানে তোমার স্প্রেডটা কম কাটে। তোমার যে একটা ট্রেড নেওয়ার সময় যে একটা অ্যামাউন্ট কাইটা নেয়, অর্থাৎ মনে করো তুমি যদি এই যে আপে ট্রেড নাও, তখন তোমার ট্রেডটা একটু উপরে যায় পড়ে। তুমি যখন ডাউন ট্রেড নাও, তখন তোমার ট্রেডটা একটু নিচে এসে পড়ে। এই যে স্প্রেডটা, এই যে জায়গাটা খায়, এই জায়গাটা মেজর কারেন্সি পেয়ারগুলোতে একটু কম খায়, অর্থাৎ লো স্প্রেড। এস দিয়ে এসপি রাখলাম, লো স্প্রেড। এটা হচ্ছে তোমার মেজর কারেন্সির তিনটা বৈশিষ্ট্য। এই তিনটা বৈশিষ্ট্য খুব মাথায় ভালোভাবে রাখবা। এর পরবর্তীতে কি, এর পরবর্তী হচ্ছে মাইনর। মাইনরে কি হয়? মাইনর হচ্ছে তোমার লিকুইডিটি কম থাকে, এল এল লিখতেছি, লো লিকুইডিটি। লিকুইডিটি কম থাকে কিসের তুলনায়? মেজরের তুলনায়। এখন অনেকে ভাববা যে ভাই লিকুইডিটি মনে হয় থাকেই না, এমন কিন্তু না, লিকুইডিটি থাকে কিন্তু মেজরের তুলনায় খুবই কম থাকে। এর পরবর্তীতে হচ্ছে তোমার আমাদের যে সাইডলি হায়ার স্প্রেড, অর্থাৎ এখানে কিছুটা মানে মেজরের তুলনায় স্প্রেডটা কিছুটা তুলনামূলক অনেকটাই বেশি কাটে। তুলনামূলক কিছুটা বা অনেকটা, যেটা বলো, তুলনামূলক ভাবে মেজরের চাইতে মাইনরে বেশি কাটে, অর্থাৎ হাই স্প্রেড। আমি এসপি লিখলাম, হাই স্প্রেড, তুলনামূলক একটু বেশি স্প্রেড কাটে। আরেকটা আছে কি, সেটা হচ্ছে আমাদের লাস্ট এক্সোটিক। আমি উপরে লিখলাম, এক্সোটিকে কি করে? এক্সোটিকে মূলত লিকুইডিটি না থাকে না বললেই চলে, লো লিকুইডিটি। অর্থাৎ মার্কেটে কোনো মুভমেন্টই থাকে না, মার্কেটে এমনি চলে, এমনি চলে। আমাদের ইউরো ইউএসডি চলে কেমনে? এমনি। কিন্তু আমাদের যে এক্সোটিক মার্কেট গুলো, সেগুলো এমনি লিকুইডিটি নাই, বাচ্চা ছোট শিশু, মানে এখান থেকে তুমি প্রফিট পাইবাই না, এরকম একটা অবস্থা। মার্কেট সুইংয়ে তো খাবে না, একটু উপরে উঠতে দেরি নামতে দেরি হবে না, বা মার্কেট মুভি নেবে না, তুমি প্রফিটটা করবে কই দিয়ে? এর পরবর্তীতে কি, হায়ার ভোলাটিলিটি। ভোলাটিলিটিটা মূলত কি, মার্কেটের তারল্যতা বেশি থাকে। তারল্যতা মানে অর্থাৎ ভোলাটিলিটি আসলে কি, এটা আমরা অন্য কোনো ক্লাসে প্রপারলি আলোচনা করবো। এখন যে ভোলাটিলিটি মানে তারল্যটা, এটা তোমরা জানো, বা তোমরা যারা একটু বেশি বুদ্ধিমান তারা কি করবা, আজকের ক্লাস শেষে এই ওয়ার্ড গুলা সার্চ করবা, লিকুইডিটি কি, ভোলাটিলিটি কি, এগুলো তোমরা অনলাইনে সার্চ করবা, যাতে তোমরা পায়ে যাও, আগে থেকে জানো। এখন অনেক বলো ভাই তাহলে কোর্স করতে আসলাম কেন? আগেই বলছি তোমাদের, আমি তো অবশ্যই শিখাবো। নিজে শেখা আর আরেকজনের কাছে শেখার মধ্যে বহুত ডিফারেন্স আছে। নিজে শিক্ষা হোক, আমি কিন্তু শিখছি আমার নিজের থেকে। অবশ্যই আমি বই পড়ছি, ভিডিও দেখছি, বাট এইগুলো কিন্তু সবাই নিজে ঘাইটে বের করছি। তুমিও ঘাটো। তুমি আমার এই কমিউনিটিতে আসছো কেন? নিজে থেকে আসছো। তুমি আমার কাছে কোর্স করতেছো নিজে থেকে। এইখানেও কিন্তু তোমার নিজের একটা ভূমিকা আছে। সো নিজের প্রায়োরিটিটা বাড়াও। তোমার যেন বাইরে যায় বলতে হয় বাইনারি ভাইয়ের কাছে শিখছি, না, আমি নিজে থেকে বাইনারি ভাইয়ের কাছে শিখছি, আমি নিজে থেকে বাইনারি ভাইয়ের কাছে শিখছি। নট আমার বাইনারি ভাই এসে শিখাই গেছে, আমি বাইনারি ভাইয়ের কাছে শিখছি। এইটা এরকম মানে কথার মধ্যে ধরনটা হবে আলাদা। আমি বাইনারি ভাই যা শিখাচ্ছে তার চাইতে 5 গুণ বেশি আমি নিজে থেকে শিখছি, অনলাইন থেকে, গুগল থেকে, চ্যাট জিপিটি থেকে শিখছি। এইটাও কিন্তু একটা গর্বের বিষয়। আমিও গর্ব করবো যে একটা ভালো একটা মানুষ পাইছি, ভালো একটা স্টুডেন্ট পাইছি, যে নিজের ভরসায় চলে, নিজের পায়ে চলে। ওকে, সো এর পরবর্তীতে যেটা বললাম যে এক্সোটিক কারেন্সি পেয়ার গুলোতে মূলত কি থাকবে? এক্সোটিক কারেন্সি পেয়ার মূলত লো লিকুইডিটি, অর্থাৎ লিকুইডিটি কম থাকবে, হায়ার ভোলাটিলিটি, এইচভি লিখলাম, হায়ার ভোলাটিলিটি থাকবে, বেশি পরিমাণে তারল্য থাকবে, এবং ওয়াইডলি স্প্রেড, অর্থাৎ বিশাল তুলনামূলক কি থাকবে? স্প্রেড থাকবে। স্প্রেড বলতে মূলত কি বুঝাচ্ছি? অর্থাৎ এই যে তুমি এইখানে ট্রেড নিলে তোমার ট্রেড যে এইখানে পড়বে, মানে বাইয়ের জন্য এই পয়েন্ট ট্রেড নিবা, তোমার ট্রেড পড়বে এইখানে। এই পয়েন্টে তুমি সেলের জন্য ট্রেড নিলে তোমার সেলের ট্রেড পড়বে এইখানে। যেখানে মেজরে পড়তো বাইয়ের এইখানে ট্রেড নিলে এইখানে, আর সেলের জন্য এইখানে, আর মাইনরে পড়তো এইখানে। আর সেই ক্ষেত্রে এক্সোটিকে পড়বে এইখানে আর এইখানে। মার্কেট এই পয়েন্ট থেকে এইটুকু উঠতে উঠতেই তোমার শেষ, মানে ট্রেড ওপেন করার সঙ্গে সঙ্গে তুমি $100 লস, এরকম একটা কাহিনী হয়ে যাবে। যার কারণে আমরা মূলত এক্সোটিকে ট্রেড করি না, এক্সোটিক এই ক্ষেত্রেই বাদ। এখন বাকি থাকে হচ্ছে মেজর এন্ড মাইনর। এখন আমরা কোনটাই করব? অবভিয়াসলি মেজরে। কেন? সবচেয়ে মূল যে কারণটা হইতে পারে সেটা হচ্ছে স্প্রেড। আমাদের যত কম স্প্রেড খাওয়াইতে পারি, স্প্রেড যদি মানে তুমি যদি, তোমার তো ফার্স্ট অফ অল আমরা বিগেই না, মানে তোমরা যারা আছো তোমরা এখানে বিগেই না, তোমাদের টার্গেটটা $50,000-60,000 নিয়ে বসে না, যে আমার $1,000 $2,000 স্প্রেড দিলে আমার কোনো কিছু যায় আসতেছে না। তোমাদের টার্গেটই হচ্ছে 1 থেকে 200, 300, 400, 500, হাইস্ট গেলে $500 নিয়ে তোমরা মার্কেটে ঢুকবা। এই যে তোমরা যখন ঢুকবা, তোমার $500 নিয়ে ঢুকে তোমার যদি দিনে 5টা ট্রেড করে $50 নিয়ে মার্কেটে খাওয়াই দাও, লাভ আছে?
তাহলে তুমি মাইনরে করবা, আর সেইখানে তুমি মেজরে গেলে মার্কেটটা হাইস্ট গেলে 5টা ট্রেডে $20 দিতে হবে, সেইখানে সেটা করবা। তোমার কাছে কোনটা সুবিধামূলক বলো? এটা স্প্রেড করে সেটা সুবিধাজনক। ভেরি গুড। সো তোমার টার্গেট থাকবে যে তোমার কাছ থেকে, তুমি মার্কেটের কাছ থেকে ডলার আনতেছো, নট মার্কেট তোমার কাছ থেকে ডলার নিচ্ছে। সো আমরা অলওয়েজ ট্রাই করবো, আমরা এমন না, আমি এমন বলতেছি না যে ভাই মাইনরে ট্রেড করবো না, মাইনরে ট্রেড করবো, বাট মোস্ট অফ দ্য টাইম আমি ট্রাই করবো মেজরে ট্রেড করার। কেন? 3টা রিজনই আমাদের অনেক পারফেক্ট রিজন। সেটা হচ্ছে আমাদের প্রথমে যেটা হাই লিকুইডিটি, লিকুইডিটি বলতে মূলত যেটা বোঝায় মার্কেটের মুভমেন্টটা, মার্কেটের সুইংটা, মার্কেট এই পর্যন্ত এইরকম এরকম উঠবে, হ্যাঁ এরকম এরকম। তুমি যদি সুইং নিয়েও ট্রেড করো, এই পয়েন্টে তুমি ট্রেড ওপেন করলে এখানে তুমি জাস্ট 2-3 ঘন্টায় তুমি $1 থেকে $150 ইজিলি, 0.1 লটের ট্রেড দিলে $1 থেকে $200 ইজিলি প্রফিট বুক করতে পারবা। হাইলি হাই লিকুইডিটি থাকে। এর পরবর্তীতে কি ওয়াইডলি ট্রেডের, অর্থাৎ বেশিরভাগ মানুষ এখানে ট্রেড করে, ফলে কি হয় মার্কেটে একটা প্রেসার থাকে, আর এতেই তোমার লিকুইডিটিটা বাড়তে থাকে, ফলে মার্কেটের মুভমেন্টটা বাইরে যায়। এর পরবর্তীতে কি, এর পরবর্তীতে হচ্ছে তোমার লো স্প্রেড, অর্থাৎ কম কাটে এক কথায়। সো সবকিছু মিলে আমাদের মেজর হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে টু ট্রেড। সো আমরা অলওয়েজ ট্রাই করবো মেজর যে সকল কারেন্সি পেয়ার গুলো আছে, মেজর কারেন্সি পেয়ার গুলোতে যেন আমরা ট্রেড করি, তাহলে আমরা প্রফিটটা ইজিলি বুক করতে পারবো। মানে বেশি অ্যামাউন্টের প্রফিট অল্প কম কষ্টে বা অল্প ইসের মাধ্যমে আমরা বেশি প্রফিট বুক করতে পারবো। লাইন কি ক্লিয়ার নাকি জিজির আছে ক্লিয়ার। ক্লিয়ার। এভরিওয়ান, নাকি একজন বাকিটা কি মনিটরে গেল নাকি একটু দেখি? ক্লিয়ার ক্লিয়ার। সব ক্লিয়ার ভাই, ক্লিয়ার। আচ্ছা যাক। সো আমাদের যেই কি রে ভাই কিতা ওপেন হইলো, আচ্ছা এর পরবর্তীতে আমরা যে একদম সিম্পল টপিকটা আছে, একদম সিম্পল একটা টপিক আছে, যে টপিকটা আজকে আলোচনা করে আমরা আমাদের আগামীকালকের ক্লাসের জন্য রেডি হব। সেটা হচ্ছে আমাদের সবকিছু ক্লিয়ার করে দিই দাঁড়াও। আচ্ছা সবাই সবকিছু কিন্তু নোট করো ভাই, এই কিন্তু আর আমি ব্যাক আনতে পারবো না, আগে থেকে লিখতে আরেকবার লেখার মতন শক্তি আমার মধ্যে আর নাই, তো একটু নোট করো। আচ্ছা এগুলো নোট করা আছে আমার। ভেরি গুড। আচ্ছা সো এছাড়া আমি তোমাদেরকে চেষ্টা করব আমি দিয়ে দেওয়ার, দেখি আই ডোন্ট নো যে আমি তোমাদেরকে বইটা এই ব্যাচের মধ্যে দিতে পারবো কিনা, কজ বই এখনো কমপ্লিটলি লেখা হয় নাই, স্টিল লেখার কাজ চলতেছে। লেখা কমপ্লিট হলে তোমরা আশা করি পেয়ে যাবা, গ্রুপে অ্যাড থাইকো। হচ্ছে পিডিএফ পাইলে সুবিধা হয়। ওই তো পিডিএফই দিব, বই তো নাইলে তো তোমাদের আবার ডেলিভারি চার্জ দেবে, অত কিছু প্যারা নেবো না, আমি পিডিএফই দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই। সো বাট তার আগে আমার একটু টাইম দিতে হবে, আমি বইটাকে কমপ্লিট লেখা নি, এখনো লিখতে পারিনি, এখনো কেবল 70% লেখা হয়েছে, 30% আগে পরীক্ষাটা এসে আমার একটা ক্যারফা বাদে দিয়ে দিচ্ছে এক কথা যদি বলি। আচ্ছা সো এর পরবর্তীতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা মার্কেট আওয়ার তো আলোচনা করছি, সরি মার্কেট সেশন। ভেরি গুড। মার্কেট সেশনটা আসলে মূলত আমরা একদম সিম্পল একটা টপিক, যদিও বা মার্কেট সেশনে আমরা মূলত কি পাবো? মার্কেট সেশনে আমরা মূলত মার্কেট কোন কোন সেশনে কোন কোন স্টাইলে কোন কোন ধারে চলে, কোন কোন স্টাইলে চলে, এক কথায় যদি বলি। এখন এটা যদি আমি তোমাদেরকে বলি, মার্কেটে মূলত মেজর সেশন থাকে 4টা, এছাড়া মাইনর অনেক ধরনের সেশন থাকে। বাংলাদেশেরও কিন্তু মার্কেট সেশন আছে, জানো কিনা জানি না। বাংলাদেশের যে বসুন্ধরা একটা খুলছে ফরেক্স মার্কেট এন্ট্রি, বেবি বসুন্ধরা, তো ওইখানে কিন্তু বাংলাদেশি সেশন চলে। সো প্রতিটা কারেন্সি মানে দেশের জন্য আলাদা সেশন থাকে, বাট মেজর সেশন থাকে মূলত 4টা। সেই 4টা কি কি, এনিওয়ান কেউ কি বলতে পারবা? আগের দিন বলছিলাম টোকিও, তারপর হচ্ছে নিউ ইয়র্ক, তারপর এই টোকিও, তারপর আর লন্ডন, হচ্ছে লন্ডন সেশন, আরেকটা আছে নিউ ইয়র্ক সেশন। 3টা হয়েছে, টোকিও, লন্ডন, নিউ ইয়র্ক, আরেকটা আছে সিডনি ভেরি গুড, সেশন। ভেরি গুড। আচ্ছা সো প্রথমেই আমাদের হচ্ছে সিডনি, প্রথমে সিডনি আর সিডনি আমরা ভুলে যাচ্ছিলাম। আচ্ছা সিডনি, অনেকে বলে ভালোবাসে, যদি কেউ বলতে চাও কিডনি বলতে পারো, ওকে সিডনি। এই যে সিডনি কারেন্সি পেয়ারটা আমরা আগে মানে কারেন্সি সেশন, সিডনি সেশনটা, এর পরবর্তীতে আমরা প্রতিটা আগে সেশনের নামগুলো লিখে দিই, তারপর আমরা একে একে এক্সপ্লেনেশন দিই। সেটা হচ্ছে এর পরবর্তীতে টোকিও, এর পরবর্তী কি আসে? এর পরবর্তী হচ্ছে আমাদের লন্ডন, এর পরবর্তীতে হচ্ছে নিউ ইয়র্ক। আচ্ছা
সিডনি সেশন দিয়ে মার্কেট ওপেন হয় মূলত ওপেন হয়েছে সিডনি সেশন দিয়ে। সিডনি সেশনের মূলত বৈশিষ্ট্যগুলো কি কি, যে ট্রেডিং উইকটা, মার্কেটের যে ট্রেডিং উইকটা আমাদের যে মঙ্গলবার থেকে তোমার ট্রেডিং সেশনের যে শুরুটা সেটাই হচ্ছে সিডনি সেশন থেকে। সিডনি সেশনের বৈশিষ্ট্য কি, মার্কেটে ভোলাটিলিটি কম থাকে। সিডনি সেশন যখন মার্কেটে মানে সিডনি সেশনে যখন সিডনি সেশন জোনে বা সিডনি সেশনের টাইমে যখন মার্কেট চলে তখন মার্কেটের ভোলাটিলিটিটা একটু কম থাকে। ভোলাটিলিটি কি, ওই ধাপ করে ওঠা নামা, ধাপ করে নামা, হ্যাঁ, এই যে ধাপ করে যে জিনিসটা আমি সোজা বাংলায় বললাম। এছাড়া ভোলাটিলিটি আলাদা টপিক তো আমি রাখবোই ক্লাসে, যেহেতু এটা স্মার্ট মানি কনসেপ্ট একটা পার্ট। সো এই আমি একটু সহজ বাংলায় বললাম যে ধাপ করে একটা তারল্যতা মার্কেটে, ধাপ করে যেটা হয় সেটা হচ্ছে মনে করো প্রাইস আপ হয়, প্রাইস কমে যায়। এক কথা ইম্প্যাক্ট এক প্রকার, কিন্তু এটা আসলে কোনো ইম্প্যাক্ট না, এটা হচ্ছে ভোলাটিলিটি, এর নামই ভোলাটিলিটি, এবং ইম্প্যাক্ট না। এটা ইম্প্যাক্টটা আসলে কি, যে মার্কেটে সাডেন বাইং ইম্প্রেশন। কেন? বায়াররা একসাথে কিনতেছে মার্কেটে, তারল্যতা ঢুকে গেছে। তারল্যটা কি, লিকুইড ক্যাশ মার্কেটে ঢুকতেছে, ফলে কি হচ্ছে, মার্কেট এই যে গড়ে উপরে যাইতেছে। এক্সাম্পল এখানে একটা দেখাই দিলাম। এর পরবর্তী হচ্ছে আরেকটা হয় যে লিকুইড ক্যাশ চলে যাচ্ছে মার্কেট থেকে কোনো কারণ ছাড়া। লিকুইড ক্যাশ যখন মার্কেট থেকে চলে যায় তখন কি হয়, মার্কেট ধারাধার ফল করতে থাকে। এইটাই হচ্ছে মূলত ভোলাটিলিটি। একটা মানে সোজা বাংলায় বা খাস বাংলায় একটা এক্সপ্লেনেশন দিলাম। এছাড়া প্রপার একটা এক্সপ্লেনেশন আমরা আমাদের একদম যখন ভোলাটিলিটি লিকুইডিটি নিয়ে ক্লাস রাখবো তখন আমরা করবো। আচ্ছা, সিডনি সেশনে এই যে ভোলাটিলিটিটা এটা কম থাকে, অর্থাৎ সাডেন এরকম কোনো প্রেসার আমরা খুবই কম দেখতে পারি। সো সিডনি সেশন কিন্তু আমাদের জন্য একটা ভালো সেশন হতে পারে। অনেকেই তোমরা দেখো যে দিনের শুরুটায় মানুষজন যারা বড় বড় ট্রেডার তারা কি করে, ঘুম থেকে উঠে পরে তারা ট্রেডিং করতে বসে। কেন বসে? কজ তারা ট্রাই করে সিডনি সেশনটারে ধরার। তারা কি করে, সিডনি সেশনটায় তারা ধরার ট্রাই করে। আরেকটা কাজ করে তারা হচ্ছে রাত্রবেলা ট্রেডিং করে। কেন ট্রেডিং করে রাত্রবেলা, এটাও আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। আচ্ছা, এর পরবর্তীতে একটা পার্ট আছে, মানে এর পরবর্তী যে সেশন সেটা হচ্ছে টোকিও সেশন। আচ্ছা এখানে একটু লেখা দিই যে লো ভোলাটিলিটি এলভি। সো টোকিও সেশনে মূলত ভাই এইটা একটু জাপানিজ তো একটু কিছুটা ঝামেলা আছে এর মধ্যে, হ্যাঁ, মানে কি বলবো, এটা হচ্ছে একটু বেশি অ্যাক্টিভ থাকে এই টাইমটাতে। মোস্ট অফ দ্য ট্রেডাররা খুবই অ্যাক্টিভ থাকে। কেন থাকে জানো? বিকজ আমি একটা এক্সাম্পল দিই। আমাদের নর্মালি কিন্তু পুরো দেশের মধ্যে সবচেয়ে নাম করা এবং ভালো ট্রেডার যদি তুমি খুঁজতে যাও, এখন অনেকে বলো যে ভাই ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা ট্রেডারও তো ইউএস এর। এখন ভাই ওই রকম না, আমি বলছি যে নাম করা এবং মনে করো দাঁড়ানো সাকসেসফুল ট্রেডার বর্তমান জেনারেশনে এসে তুমি যদি খোঁজো তখন তুমি টপ ওয়ানে পাবা কারে বলো তো? জাপান রে। কেন? জাপান খুব আগে থেকে, তাদের তো মনে করো কি ওই জানো তো জাপানে তোমার অ্যাটাক করার পর থেকে জাপানে তেমন কিছু চলে না। তারা অনেক বলে মেশিনারি টাইপ গুলা টেকনোলজির উপরে করছে এবং আইসিটি পার্ট গুলার উপরে করছে, অর্থাৎ ইন্টারনেট সেক্টর গুলাতে তারা ফোকাস করছে। এই ফোকাসের মাধ্যমেই জাপানে মূলত ট্রেডিংটা খুবই একটা ভাইব উঠায় ফেলে। আমরা তো এখন এসে মনে করি 2020 সালের পর থেকে বাংলাদেশের ট্রেডিং এর ভাইবটা আমরা ভালোভাবে পাচ্ছি। ওটা 1900 সালের আগে থেকেই তারা 1980 সালের আগ থেকেই জাপানে এই ভাইবটা উঠছে। সো মনে করো জাপানে যথেষ্ট ভালো ভালো ট্রেডার জাপান থেকে বের হয়। সো কেন না, এই কারণেই আমরা মূলত বলা হয় যে যখনই জাপানিজ সেশনটা শুরু হয় তখন কি হয়, মানে জাপানিজ বলতে টোকিও সেশনটা শুরু হয় তখনই ট্রেডাররা অ্যাক্টিভ হয়ে যায়। কেননা তারা একটু সচল হয়ে যায়। তারা ভাবে যে ভাই এখন তো বড় বড় ট্রেডার এন্ট্রি নেবে, এখন তাদের সঙ্গে আমার টিকে থাকতে হবে। সো দে বিকাম অ্যাক্টিভ। এবং স্পেশালি এই মার্কেটগুলো আবার কোন মার্কেটগুলো অ্যাক্টিভ হয়? জেপিওয়াই রিলেটেড, অর্থাৎ জাপানিজ ইয়েন, যেই সকল কারেন্সি পেয়ার গুলোর পরবর্তীতে জেপিওয়াই আছে, এই সকল কারেন্সি গুলা খুব বেশি অ্যাক্টিভ হয়ে যায় এবং এই কারেন্সি গুলার মুভমেন্টটা বাইরে যায়। তোমরা একটু যদি খেয়াল করো, আমি তোমাদেরকে টাইম ফ্রেমটা আমি জানাই দিব, আমার ঠিক খেয়াল নাই টাইম ফ্রেম গুলো, এই টাইম ফ্রেম গুলো আমি জানাই দিব। এই টাইম ফ্রেম গুলো তোমরা ইসে গেলেও দেখতে পারবো, ফরেক্স ফ্যাক্টরি দিয়ে গেলেও মেবি দেখতে পারবা। সেশন গুলো, এই সেশন গুলাতে দেখবা যে মার্কেটের ইউএসডি জেপিওয়াই যে মার্কেট গুলো নর্মালি ইউএসডি জেপিওয়াই মুভমেন্ট একটু কম নিল, কিন্তু এই সেশনটাতে টোকিও সেশনে মুভমেন্টটা খুবই বাইরে যায়। কেননা ওই টাইমে জাপানিজ যে সকল ট্রেডার এবং অন্যান্য যে সকল ট্রেডার তারা অ্যাক্টিভ হয়ে যায়। এই কারণে এটা একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে মোর অ্যাক্টিভ এবং জাপানিজ রিলেটেড বা জেপিওয়াই রিলেটেড কারেন্সি পেয়ার গুলো অ্যাক্টিভ বেশি দেখা যায়। এর পরবর্তী হচ্ছে লন্ডন সেশনে ভাই খুবই সিম্পল, অ্যাক্টিভিটিটা বেশি আসে। অর্থাৎ এই লন্ডন সেশনটা হচ্ছে কিছুটা তোমার ওয়ার্কিং আওয়ারের মধ্যে চলে আসে, যার ফলে তোমার লন্ডন সেশনে মার্কেটে মানে মানুষজন মানে মার্কেটের অ্যাক্টিভিটিটা খুবই বাইরে যায়। এই যে বললাম যে জাপানিজটা খালি বাড়ে, কিন্তু লন্ডন সেশনে ঢোকার সঙ্গে সঙ্গে পুরো জাপানিজ বাদ দিয়ে, শুধু জাপানিজ না, এখানে কোনো পার্টিকুলার কোনো কারেন্সিকে এড করা হবে না, এখানে পুরো গ্লোবাল মার্কেটের
এই মুভমেন্টটা বাইরে যায়, অ্যাক্টিভিটি গুলো বাইরে যায়। কেন? কারণ এইটা হচ্ছে একটা মানে লন্ডন সেশনটা মূলত একটা পুরো গ্লোবালি একটা ওয়ার্কিং টাইমের মধ্যে ঢুকে যায়। আমাদের স্টক মার্কেট কিন্তু আমরা খালি এই যে বসে বসে ট্রেড করছি এমন এমন না, কিন্তু তুমি দেখবা যে বড় বড় কিছু কিছু ব্রোকার আছে, তোমরা যদি কেউ মুভি দেখে থাকো ট্রেডিং রিলেটেড, কল করে এর কাছে সেল করতেছে, ওর কাছে সেল করতেছে, হ্যানের কাছে সেল করতেছে, ত্যানের কাছে সেল করতেছে, হ্যাঁ, যে বলতেছে এত শেয়ার কেন, এত শেয়ার কেন। দেখবা হার্ষদ মেহতার যে মুভি আছে, তারপর তোমার অনেক লাকি বলে, ভাস্কর। হ্যাঁ লাকি ভাস্কর আছে, তার পরবর্তীতে আরে ওইটার নাম কি জানো, ওয়াল স্ট্রিট না কি যেন আছে, ও ওয়ালফ অফ ওয়াল স্ট্রিট না এরকম কিছু একটা, মেবি নামটা ভুলে গেছি। ওই যে মুভিটা আছে, এই সকল মুভিগুলোতে দেখবা যে তারা অলওয়েজ কি করে, ফোনের মধ্যে ব্যস্ত থাকে, ফোনে ফোনে হ্যান ত্যান। এই সেশন গুলাই হচ্ছে মূলত লন্ডন সেশনটা। এই টাইম মানে এই যে লন্ডন সেশনটা যখনই শুরু হয়, তাদের এই ফোন কল দেওয়াটা ওই টাইম মূলত শুরু হয়, যার কারণে অ্যাক্টিভিটিস গুলা মার্কেটের ডলার মানে যে রেটটা, এই রেটটা আপ ডাউন করা বেশি পরিমাণে বেড়ে যায়। শুধু জেপিওয়াই রিলেটেড না, দ্য হোল মার্কেট, দ্য হোল গ্লোবাল মার্কেটের মুভমেন্ট বেড়ে যায়। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট। আচ্ছা, সো এর পরবর্তীতে যেই সেশনটা আসবে সেটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন। নিউ ইয়র্ক সেশনের মধ্যে একটু ঝামেলা আছে, সেটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে যে আমাদের মার্কেটে ভোলাটিলিটি বাইরে যায়। এই যে বললাম যে মার্কেটে তোমার ভোলাটিলিটি বাইরে যায় বলতে কি বোঝায়, মার্কেটে তোমার অস্থিরতা, মার্কেট খুবই অস্থির হয়ে যায়, কখন কি করবে মার্কেট কোনো কিছু চেঞ্জ থাকে না, যার কারণে মার্কেট অস্থির হয়ে যায়। এবং মার্কেট স্পেশালি তখন যেই মার্কেটগুলো বেশি পরিমাণে অস্থির হয় সেটা হচ্ছে ইউএসডি রিলেটেড মার্কেট, যার কারণে তোমরা দেখবা যে আমরা যে কোডেক্সটা এত খারাপ বলি, কিন্তু কোডেক্স কিন্তু আমাদের একটা ভালো দিকও চিন্তা করছে। এই যে রাত্রবেলা দেখবা যে রাত্রবেলায় মূলত নিউ ইয়র্ক সেশনটা শুরু হয়, যার কারণে দেখবা যে রাত 11টা 12টা বাজতে দেরি, কোডেক্স থেকে রিয়েল মার্কেট গায়েব হতে দেরি হয় না। কেন হয় না? কজ রাত্রবেলা এই সকল যে ইউএসডি রিলেটেড কারেন্সি পেয়ার গুলো রিয়েল মার্কেটে, এই কারেন্সি পেয়ার গুলো সাডেন মুভমেন্ট করা শুরু করে দেয়, মার্কেটে ভোলাটিলিটি শুরু হয়ে যায়, মার্কেটে অস্থির, মার্কেট অস্থির হয়ে যায়। ফলে আমরা কি করি যে এই টাইমটুকুতে বা এই সেশনটাতে মার্কেটের মধ্যে একটা অস্থির একটা ভাইব চলে, মার্কেট ওঠানামা করতে থাকে বেশি পরিমাণে, খুব বেশি পরিমাণে। অর্থাৎ এখানে তোমার যে কোন ভাবে ট্রেড করবা, তোমার অ্যানালাইসিসও কাজ করার মানে অনেক কম কমে যায়, প্রবাবিলিটি কমে যায়। মানে এক কথায় এই সেশনটা আমি একটু আগেও বলছিলাম, মানে এই সেশনের টপিকটা শুরু করার সময় বলছিলাম যে আমরা মোস্ট অফ দ্য বড় বড় যে সকল ট্রেডাররা, আমরা কিন্তু রাত্রেবেলা খুব বেশি একটা ট্রেড করি না, আমরা ভয় করি। কেন ভয় করি? যাতে আমাদের মূলত এই যে লসটা, এই লসটা যাতে না খাইতে হয়, এই লসটা যেন না খায়। আবার কিছু কিছু ট্রেডার আছে যারা বেশি পরিমাণে ট্রেডও করে, কেন? তারা ওই যে বড়টুকু ধরার চেষ্টা ট্রাই করে। এই যে বললাম মার্কেট বড় বড় মুভ নেয়, এই যে বড় বড় মুভের কারণে মার্কেট তারা যদি এই পয়েন্ট ট্রেড করে, এতখানিক নিচে থেকে কিন্তু প্রফিট পাবে। এই বড় প্রফিটের আশায় অনেক বড় বড় ট্রেডার আছে যারা কিন্তু রাত্রবেলাও ট্রেড করে। কেন করে? তাদের ভাই ব্যালেন্স আছে, আমার ব্যালেন্স নাই, তোমার ব্যালেন্স নাই, আমরা করবো না। আমরা ট্রাই করবো কোন টাইম এইগুলা, সিডনি অ্যান্ড লন্ডন। আই রিপিট, সিডনি সেশন এবং লন্ডন সেশন, এই দুইটা সেশনে আমরা ট্রেড করে ট্রাই করবো। আর যদি জেপিওয়াই থেকে স্পেশাল ট্রেড করতে চাও, টোকিও সেশন। এই 3টা সেশন আমাদের মেইন টার্গেট থাকবে। এখন অনেক বলবো হয় রাত্রে কি ট্রেড করবো না? অবশ্যই করবা, কেন করবা না? প্র্যাকটিস করো, সমস্যা নেই, প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। কেন? প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, আমরা এই প্রবাদটা সবাই জানি। আমরা ধীরে সুস্থে যত প্র্যাকটিস করবো তত আমরা এই টপিকগুলো আস্তে আস্তে ক্লিয়ার হইতে থাকবে, আমরা প্রপারলি বুঝতে পারবো। সো এখন এই যে সেশন তখন বুঝলাম, এই সেশন নিয়ে কি কারো কোনো ঝামেলা আছে? এনিবডি, এনি কোশ্চেন? আমার একটা কোশ্চেন আছে ভাই। শিওর। এই যে ফার্স্টে যেটা বললেন সিডনিতে যে এরকম আমরা বাইনারিতে দেখি রবি সোম মঙ্গলবারে যে মার্কেটটা ভালো হয় বাইনারিতে, বিশেষ করে এখানে প্রথমে বললেন যে সিডনিতে মঙ্গলবারে মার্কেটটা ভালো চলে, তো বাকি গুলারও কি নির্দিষ্ট কোনো দিন আছে বা টাইম আছে যেটাতে মার্কেট ভালো চলে? বা এমন কোন দিন বা টাইম আমি তোমাকে পারফেক্টলি বলবো না, এটা হচ্ছে প্রতিদিনই প্রতিটা সেশন থাকে, দিনের 4টা টাইম, প্রতিটা সমান সমান 4টা টাইম 4টা সেশন হিসেবে ভাগ করে দেওয়া হয়। দিনের শুরুটা হয় হচ্ছে তোমার সিডনি সেশন দিয়ে, আর পুরো উইককে মানে পুরো সপ্তাহে, পুরো দিনের 24 ঘন্টার 24 দিনই হচ্ছে তোমার 24 ঘন্টার মধ্যে যদি আমরা ভাগ করি তাহলে 6 ঘন্টা করে প্রতিটার ক্ষেত্রে আসে। 6 ঘন্টা করে সিডনি, টোকিও, লন্ডন, নিউ ইয়র্ক চলে। একইভাবে তোমার প্রতি উইক আমাদের মার্কেট, আমাদের এই গ্লোবাল যে মার্কেটটা তখন বুঝলাম কারেন্সি পেয়ার, এটা এখানে উইক কয়টা মানে কয়দিন চলে মার্কেট? 5 দিন ওপেন থাকে। এই পুরো 5 দিনকে যদি 4 দিয়ে ভাগ করা হয়, যতটুকু সময় আসে এই সময়ের প্রতিটা ভাগ, এইটাকে যদি আমি একটু দেখি ক্যালকুলেটর যাই, হোল্ড, একদিন 6 ঘন্টা, একদিন, হ্যাঁ এরকম কিছু একটা হয়তো বা আসে, ডিভাইডেড বাই আমি যদি 4 আর একবার একটু দেই,
1.25 দেখাচ্ছে এরকমই, ওই তো একদিন 6 ঘন্টা বা এমন কিছু। ওই টাইমটা মূলত হচ্ছে তোমার সিডনি সেশন, মানে উইকলি আমরা দুইভাবে সেশন কিন্তু দুইভাবে আসবে। একটা হচ্ছে উইকলি জোনে আসবে, উইকলি জোনে ওই 1.25 ডেজ এটা আসবে। আরেকটা আসবে হচ্ছে তোমার ডেইলিতে 6 ঘন্টা, আর উইকলিতে একদিন একদিন আরেক দিনের 4 ভাগের 1 ভাগ। মানে দুই মানে সেশন দুই সেক্টরেই বা দুই ভাবেই আমরা সেশনটাকে ডিভাইডেড করি। সো এই কারণে মূলত আমরা দেখি যে মঙ্গলবার মার্কেট ওপেন হওয়ার পরবর্তীতে মঙ্গলবার মার্কেট একটু স্টেবল থাকে, কিছুটা সুস্থ স্বাভাবিক থাকে, যার কারণে এই কারণেই বলা হয়েছে যে তোমার ওপেনিংটা হচ্ছে সিডনি সেশন দিয়ে হয়, যেখানে আমরা লো লিকুইডিটি দেখা যায়, মার্কেটে লিকুইডিটি কম দেখা যায়। সো সেশন টপিক নিয়ে তাহলে আর কারো কি কোনো কোশ্চেন আছে? না, আপাতত নাই। এনিবডি এলস? জি না, নাই। না ভাইয়া নাই। আচ্ছা, আজকের ক্লাসে কি আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, ক্লিয়ার। এভরিবডি? ভাই শুধু টাইমটা জানা হইলো না সেশনের, কোন সেশন কখন শুরু হবে। ওইটা আমি নিজে ভুলে গেছি, আর আমার নোটও করা নেই। আমি তোমাদেরকে জানাই দেবো, সমস্যা নেই। আগামীকালকে মানে নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো। ওইটা আমার নোট করা নাই, আমি জানাই দিব, সমস্যা নেই। ওইটা আমি বস যতদূর প্রতিদিন জানি কি ওটা আমি ফরেক্স শুধু ফ্যাক্টরি থেকে দেখা যায় আমার যতদূর জানা মতে। হোল্ড 1 মিনিট। ভাই 3টা সেশনের নাম জানি। 3টা সেশন? নাম কি কি সেশন? এদিকে আসতে গেছি? কি সেশন? এক এক হচ্ছে সিডনি, টোকিও। এই যে দেখো, দেখছো? এই যে একদম ইসে গেলে তুমি সেশনটা পেয়ে যাবা, এখানে পেয়ে যাবা। মূলত কয়টা থেকে শুরু হয় আমি যদি বলি, আমাদের এখানে সকাল 4টা থেকে হচ্ছে তোমার সিডনি সেশন শুরু হয়, আর শেষ হয় হচ্ছে তোমার সকাল 6টায়। সরি, সকাল 6টায় না, হ্যাঁ সকাল 6টায়। আর আর টোকিও হচ্ছে শুরু হয় সকাল 6টায় এবং চলে হচ্ছে তোমার দুপুর 2টা পর্যন্ত। এবং লন্ডন সেশন শুরু হয় দুপুর 2টায় এবং চলে হচ্ছে তোমার কয়টা পর্যন্ত? সকাল 4টা পর্যন্ত। হোয়াট দ্য ফাক, সকাল 4টা পর্যন্ত এন্ডস ইন। কিন্তু বস সব থেকে ছোট কেন সিগনি সেশনটা? তো ওই টাইমে মাত্র মার্কেট 2 ভালো ঘন্টা, থাকে। মাত্র 2 ঘন্টা। মার্কেট কি তোমার চাপে ডলার দিতে? এইটুকু বোঝো। ও, এইটা তো ভাই বিজনেস ভাই, এটা এরা কি মনে করো যে এই একটা এক্সচেঞ্জ, এই যে ব্রোকার, এরা কি পরিমাণে ডলার কামায় তোমার কি মনে হয়? এই আমার ডলারটা একটু বুক দিয়ে নি, দাঁড়াও। যথেষ্ট প্রফিট হয়ে গেছে আমার। 1 মিনিট। উ শোনা গো আমার। দাঁড়াও 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 দাঁড়াও, অ্যাপেলেও কিনছিলাম। দাঁড়াও দাঁড়াও সোনামণি, দাঁড়াও 1 মিনিট 1 মিনিট। কোনো প্রফিট? যা হয়েছে ভালো। গোল্ডেও কিনছিলাম, গোল্ডে বেশি প্রফিট আসার কথা। গোল্ডে কত? ওয়াহ, মাশাল্লাহ মাশাল্লাহ। আহা আহা হা, এক ঢিলে কয় পাখি মারলাম বলো? এই যে 1 ঘন্টা না 1.5 ঘন্টা ক্লাস নিছি, ক্লাস নেওয়ার ফাঁকে এই কয়টা প্রফিট করলাম। কয়টা প্রফিট করলাম তো দেখি। 553, 600, আর নিচে আছে 20, 238। এই হলো প্রফিট। আর নিচে যাবো না, নিচে কয়টা লস আছে ও দেখান যাবে না। লস দেখাইলে আবার ভাববা যে ট্রেড পারি না। আচ্ছা, এই হচ্ছে মনে করো ভাই ফরেক্স এর মজা। বুঝবা গোল্ডের মার্কেটে জানা ছিল যে মার্কেট এখন আপে উঠবে, ও স্ক্রিপ্টের অবস্থা খুব একটা ভালো না। গোল্ড বরাবর উপরের দিকে উঠতেছে, তো উঠতেছে, কোনো থামানামা নেই। গোল্ড ঠিকই উঠছে, যথেষ্ট প্রফিট হয়ে গেছে আজকের দিনের জন্য। এনাফ আমার। শেষ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন কিছু নাকি বের হয়ে যাবেন? না, বাইরে হয়ে যাবো এই আর কি। আচ্ছা, সো সমস্যা নেই, আজকের মতো আমরা ক্লাসে এইখানে রাখবো। আমি রেকর্ডিংটা